আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম রাকিব হোসেন। ওনার বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের বক্সর গ্রামে। ঘটনাটি দুটো ভাগে বিভক্ত। এই দুটি ঘটনা একই স্থানে ঘটেছে, একই স্থান কেন্দ্রিক। আর এই দুটি ঘটনাই এই রাকিব হোসেন ভাই উনি ওনার ওয়াইফের দুলা ভাই আর কি সম্পর্কে ওনার ভাইরা ভাই তার কাছ থেকে সংগ্রহ করেছেন। আর রাকিব হোসেন ভাইয়ের যেই বাড়ি এটা তো বক্সর গ্রামে। আর ওই যে ওয়াইফের আপন দুলাভাই সম্পর্কে যিনি ওনার ভাইরা ভাই তার নাম হচ্ছে মোহাম্মদ রানা। ওনার বাসা আবার এই নবাবগঞ্জ উপজেলার কলাকাপ্পা ইউনিয়নের হাড়ভাঙা গ্রামে। তো এই যে হাড়ভাঙা গ্রাম, এই হাড়ভাঙা গ্রামে যে এই যে ভাইরা ভাইয়ের আপন দুই কাকা আছেন যাদের সাথে মূলত ঘটনাটি ঘটেছিল। মেজো কাকা তার নাম হচ্ছে মোহাম্মদ নাসির, আর ওই ভাইরা ভাইয়ের ছোট কাকা তার নাম হচ্ছে মোহাম্মদ হারেস। ওনাদের বাড়িও কিন্তু এই হাড়ভাঙা গ্রামে। তো সাল 1990, তখন এই নাসির কাকার বয়স 21 বছর, আর ছোট কাকা যিনি মোহাম্মদ হারেস তার বয়স 19 বছর বা 18 বছর এরকম আর কি। তখন কিন্তু ওই গ্রামে ইলেকট্রিসিটি সব বাড়িতে নাই, হাতে গোনা কয়েকটা বাড়িতে আছে আর কি। আর এখন তো অনেক উন্নত হয়েছে, তখন তো এরকম উন্নত ছিল না, বিশেষ করে ওই 90 সালের দিকে আর কি। একদম অজপাড়াগা বলতে যেটা বোঝায় ওইটা আর কি। নাসির কাকাদের বাসায় ওই সময় একটি টেলিভিশন ছিল, আর ওনাদের বাড়িতে আবার ইলেকট্রিসিটি না থাকার কারণে টেলিভিশনটা ব্যাটারি দ্বারা চালাতে হতো। ওই সময়ে কারো বাসায় যদি টেলিভিশন থাকতো, আশেপাশের অনেক মানুষ কিন্তু ওই বাসায় ভিড় করত সংবাদ দেখার জন্য, বিভিন্ন অনুষ্ঠান, তারপর সিনেমা, এগুলো দেখার জন্য। নাসির কাকাদের বাসায়ও অনেক লোকজন আসতেন আর কি। একদিন কি হয়, দিনের বেলাতেই টিভির ব্যাটারি চার্জ শেষ হয়ে গিয়েছিল। ওনারাও খেয়াল করেন নাই, কারণ তখন যে ব্যাটারিগুলো ছিল, এখন যেরকম আমরা দেখি যে গাড়ির মধ্যে যে ব্যাটারিগুলো থাকে ওই রকম ব্যাটারি ছিল। তবে ওই সময়ের ব্যাটারিগুলোর যে কেস বা চেহারা এগুলো কিন্তু একটু অন্যরকম ছিল। এখন তো দেখা যাচ্ছে যে সাদা বডি, উপরে লাল একটা অংশ রয়েছে, এরকম দেখা যায়। তো ওই সময় অধিকাংশ ব্যাটারির যেই খাপটা বা খোলসটা এটা থাকতো কালো, তার উপরের অংশটাও একটু অন্যরকম থাকতো। এখান থেকে অ্যাসিড আবার বের হয়ে যেত, মানে অনেক ধরনের সমস্যা তখন ছিল, তখনকার বাস্তবতায় আর কি। আর চার্জ কতটুকু আছে কি নাই এটা কিন্তু বোঝা যেত না, হঠাৎ করেই চার্জ শেষ হয়ে যেত। সবসময় তো আর খেয়াল থাকে না যে কতটুকু চার্জ আছে কি নাই, এটা কিন্তু অনুমান করে ধরে নিতে হতো। তো দিনের বেলাতেই ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়। এখন রাতের বেলাতে প্রোগ্রাম কিভাবে দেখবেন? তখন যেটা করতে হতো, ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলে বাজারে নির্দিষ্ট দোকানে সেই ব্যাটারিটা দিয়ে আসতে হতো চার্জ করার জন্য। এর জন্য টাকা দিতে হতো। একবার রিচার্জের জন্য ওই সময়ে প্রায় 10 টাকা দোকানদাররা নিত। এর জন্য তাদের বিদ্যুৎ খরচও হতো। আর ব্যাটারি ভাড়া দিত, নির্দিষ্ট টাকার বিনিময়ে ব্যাটারিগুলো তারা ভাড়া দিতেন। তো ওনাদের তো নিজেদের ব্যাটারি ছিল। এখন হয় কি, যে ব্যাটারির চার্জ তো শেষ হয়ে গেছে, চার্জ হতেও তো সময় লাগে, নির্দিষ্ট সময় তো তাদেরকে দিতে হবে। এখন এত সময় তো নাই, এর থেকে এই ব্যাটারিটা দিয়ে অন্য আর একটা ব্যাটারি যদি নিয়ে আসা যায় সেটা ভালো হয়। ওই চিন্তা করে ওই ব্যাটারিটা চার্জে দেওয়ার জন্য ওনারা বাসার থেকে বাইরে বের হবেন। পরের দিন আবার সিনেমা রয়েছে, কারণ শুক্রবারে দেখা যেত যে বাংলা সিনেমা হতো। এটা দেখার জন্য অনেকে ওই সময় মুখিয়ে থাকতো, কারণ তখন কিন্তু বাংলাদেশের মানুষের বিনোদনের একমাত্র মাধ্যমই ছিল, বিশেষ করে টেলিভিশনের যে বিনোদনটা, এটার একমাত্র মাধ্যমই ছিল হচ্ছে এই শুক্রবারে সিনেমা দেখা, আর হচ্ছে টুকটাক যে নাটক হতো সেটা। আর তাছাড়া সিনেমা হল বা এই যে অন্যান্য যে সমস্ত বিনোদনের যে বিষয়গুলো, এগুলো তো আসলে সবাই যেতে পারতেন না, সবার পক্ষে সেটা সম্ভবও হতো না। এই নাটক মানে বিটিভির নাটক আর সাপ্তাহিক সিনেমা, এটাই মানুষের বিনোদনের মাধ্যম। তো সেটাও যদি মিস হয়ে যায়, সারা সপ্তাহ কেমন যেন আসলে মানুষ মন মরা হয়ে থাকতো।
শুক্রবারে সিনেমা রয়েছে। তখন আবার আর একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে যে দেখা যেত মাসে একটা সিনেমা হতো বা 2 সপ্তাহ পর একটা সিনেমা হতো, মাঝখানে ইংরেজি সিনেমা হতো, মুভি অফ দ্য উইক বলতো। তো ওই সময়টা বিশেষ করে যে সময়টা বৃহস্পতিবার ছিল আর কি, পরের দিন শুক্রবার, ওই শুক্রবারে বাংলা সিনেমা হওয়ার কথা। সবাই তো উত্তেজনায় আছে যে কালকে সিনেমা হবে, এদিকে তো ব্যাটারির চার্জ শেষ, এখন ব্যাটারি তো চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে কে যাবে? তখন এই নাসির ভাইয়ের বাবা উনি বললেন যে ঠিক আছে তোরা যা, তবে একজন না 2জনই যাবি, মানে 2 ভাইকে যেতে বললেন। নাসির ভাইয়ের বড় ভাই বাড়িতে ছিলেন, মূলত মেজো এবং ছোটজন যিনি, এই 2জনকে ওনার বাবা পাঠালেন। আর উনি বলে দিয়েছিলেন যে যাওয়া আসার রাস্তা তো তেমন একটা ভালো না, আশেপাশে বাঁশঝাড়, বড় বড় সব আম গাছ, অনেক জঙ্গল, তো এই জন্য 2জন একসাথে যেতে হবে। যাই হোক, ওনারা 2জন বাড়ির ব্যাটারিটা সাথে নিয়ে রওনা দেন। আর যেখানে ওনারা যাবেন সেই বাজারটা হচ্ছে ওই কলাকোপার হরিশকুল নামক একটা জায়গা রয়েছে সেখানে। ওই বাজারটা ইসামতি নদীর পাশেই অবস্থিত। এই বাজারের নাম বর্তমানে হচ্ছে কলাকোপা পোদ্দার বাজার। পায়ে হেঁটে গেলে 20 মিনিট লাগার কথা, পায়ে হেঁটে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না, কারণ ওই সময় তো এখন অটো রিক্সা যেরকম চলে সব জায়গায়, ওই সময় তো এরকম অটো রিক্সা ছিল না। আর রাস্তাঘাটের অবস্থাও খুবই বেহাল দশা ছিল। এখন তো অনেক যানবাহন হয়ে গেছে, রাস্তার অবস্থাও ভালো। ওনারা 2জন একসাথে বাজারের উদ্দেশ্যে রওনা দেন। বলে রাখা ভালো যে রাস্তা দিয়ে ওনারা যাবে, রাস্তার 2 পাশে অনেক আগে থেকেই অনেক বছরের পুরনো স্থাপনা ছিল, যেমনটা আমি যে ঘটনার শুরুর দিকে বলেছি এটা এখনো আছে। আশেপাশে অনেক বাঁশঝাড় জঙ্গল ছিল। নবাবগঞ্জের যারা আছেন তাদের কাছে কিন্তু এই পুরনো স্থাপনা যেগুলো আছে এগুলো কিন্তু খুবই ঐতিহ্যবাহী হিসাবে তাদের কাছে জনপ্রিয়। এই পুরনো স্থাপনাগুলোর মধ্যে অধিকাংশ নতুন করে সংস্কার করা হয়েছে। বর্তমানে এখানে একটি পার্ক করা হয়েছে যার নাম দেওয়া হয়েছে কলাকোপা প্যালেস পার্ক। অনেক সুন্দর করে এটা সংস্কার করা হয়েছে। দূর দূরান্ত থেকে প্রতিদিন বিভিন্ন দর্শনার্থী এখানে কিন্তু আসেন ঘুরতে। তো ওনারা হাঁটতে হাঁটতে বাজারে পৌঁছে যান। তো ব্যাটারি দিয়ে আর একটা ব্যাটারি নিয়ে বাসার উদ্দেশ্যে ওনারা রওনাও দিয়েছেন। রাত তখন আনুমানিক 10টা বেজে গেছে, কারণ ওনারা বাজারে এসেছেন, একটু ঘোরাঘুরি করেছেন আর কি। আর বিকালের দিকে চার্জ শেষ হয়ে গেলেও ওনারা রওনা দিয়েছিলেন কিন্তু রাতের বেলা। দিনের বেলা চার্জ শেষ হয়ে গেছে ব্যাটারির, রওনা দিতে দিতে রাত হয়ে গিয়েছিল। আর ওই সময়ে যেহেতু ইলেকট্রিসিটি ওই সাইডে খুব একটা ছিল না, রাত 10টা মানে তো বুঝতেই পারছেন অনেক রাত। ওনারা যখন বাসা থেকে বের হয়েছেন ব্যাটারি চালিত এক ধরনের টর্চ লাইট নিয়ে বাইরে বের হয়েছেন। স্টিল কালারের এক ধরনের টর্চ লাইট ওই সময় ছিল আর কি। তো ওই টর্চ লাইটটা নিয়ে বের হয়েছেন। বাজার থেকে তাদের বাসায় আসা যাওয়ার সময় 3 রাস্তার একটা মোড় পড়ে। এই রাস্তার মোড়ে একটি বড় পুরনো স্থাপনা যেটাকে যে আমরা বললাম বর্তমানে প্যালেস পার্ক, যেটা এই প্যালেস পার্ক করা হয়েছে বর্তমানে, এই পার্কের বাম পাশ দিয়ে যে রাস্তাটি গেছে সেখান দিয়ে ওনারা গেলে ওনাদের বাসায় অনেক তাড়াতাড়ি যাওয়া যায়। 2জনেই বাম পাশের রাস্তা দিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে হাঁটা শুরু করেছেন। এই ব্যাটারি কিন্তু অনেক ভারী, এটা কিন্তু হাতে করে 2জন 2 পাশে ধরার জায়গা রয়েছে, এটা ধরে নিয়ে যেতে হয়। এটা কিন্তু অনেক ভারী, কিছুটা পথ হেঁটে যেতে হয়, আবার দাঁড়াতে হয়, এভাবে কিন্তু যেতে হয়। ব্যাটারির সাইজটা কিন্তু খুব বেশি বড় না, কিন্তু ভারী কিন্তু অনেক। যারা ব্যাটারি উঁচা করেছেন তারা বলতে পারবেন যে এটা কেমন ভারী হয়। তো ওনারা যখন থেমে থেমে কিছুটা দূর হেঁটে সামনে গিয়েছেন, সেখানে আরেকটি রাস্তার মোড় পড়ে। তখন ওনারা খেয়াল করেন ওনাদের থেকে আনুমানিক 30 ফুট দূরে একটি বৃদ্ধ লোক, শরীরে সাদা কাপড় পরা, হাতে একটি লাঠি, এই লাঠিতে ভর দিয়ে আস্তে 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 করে হেঁটে যাচ্ছেন। ওনারা কিন্তু এটাকে প্রথমে প্যারানর্মাল কিছু মনে করেন নাই, বৃদ্ধ লোক হেঁটে যেতেই পারেন। এই বৃদ্ধ লোককে দেখে ওনারা 2জন বলা বলি করেন যে কি রে, এত রাত্রে এই বৃদ্ধ লোক একা হেঁটে হেঁটে কোথায় যাচ্ছে। তো নাসির কাকা এবং হারেস কাকা 2জন চিন্তা করেন যে যাক ভালোই হয়েছে, ওনার সাথে কথা বলতে বলতে রাস্তায় হাঁটা যাবে। এই কথা চিন্তা করে নাসির কাকা ওই বৃদ্ধ লোককে ডাক দেন যে ও কাকা এত রাত্রে একা একা কোথায় যাচ্ছেন, দাঁড়ান একসাথে যাই। ওই বৃদ্ধ লোকটি কিন্তু কথার কোনো উত্তর দেয় না। নাসির কাকা আবারও ডাক দেন যে ও কাকা আমাদের কথা কি শুনতে পাচ্ছেন। তারপরেও ওই বৃদ্ধ লোকটা কোনো জবাব দেয় না, উনি ওনার মতো করে হেঁটেই চলছেন। নাসির কাকা হারেস কাকাকে বলেন এতবার ডাক দিলাম তারপরেও কাকা কোনো উত্তরই দিচ্ছে না কেন। তখন নাসির কাকা হারেস কাকা কি করেছেন, একটু দ্রুত হেঁটে গিয়ে
ওনার সামনে চলে গেছেন। সামনে গিয়ে ওনাদের হাতে যে টর্চ লাইটটা ছিল, এই টর্চ লাইটের আলো ওই বৃদ্ধ লোকের পায়ের দিকে ধরছেন। পায়ের দিকে ধরছেন এই কারণে, কারণ কি একজন লোকের মুখের দিকে কিন্তু হুট করে টর্চ লাইটের আলো ফেলা এটা বড় ধরনের একটা বেয়াদবি। আলো যদি নিচ দিকেও ফেলা যায়, ওইটার আলো যতটুকু ছড়িয়ে যায় তাতে কিন্তু চেহারা বোঝা যায়। কখনোই কারো মুখের দিকে হঠাৎ করে টর্চের আলো ফেলা ঠিক নয়। এই কারণে ওনারা পায়ের দিকে ধরছেন। যখনই পায়ের দিকে ধরছেন তখন ওনারা যেটা দেখেন সেটা দেখার জন্য ওনারা দুজন মোটেও প্রস্তুত ছিলেন না। ওনারা দুজনেই দেখেন এই বৃদ্ধ লোকের পা দুটো পুরোপুরি উল্টা দিকে ঘোরানো। এই দৃশ্য দেখে দুজনেই তো মারাত্মক ভয় পান। এরপর যখন ওনারা মুখের দিকে তাকিয়েছেন তখন ওনারা তো মারাত্মক ভয় পেয়ে যান। ওনারা দেখেন এই বৃদ্ধ লোকটির মুখটা অনেক বড়, মানে তার বডির তুলনায় তার মুখের যেই গড়নটা হওয়ার কথা ছিল, কারণ আমাদের প্রত্যেকেই তো বডির মাপ অনুযায়ী মাথার একটা সাইজ থাকে, কিন্তু তার বডির মাপ থেকে মাথার সাইজটা মনে হচ্ছে 10 গুণ বড়। এটা কিন্তু পেছন থেকে বোঝা যাচ্ছিল না, সামনে এসে বোঝা যাচ্ছে। আর তার মুখমণ্ডলটা দেখে মনে হচ্ছে যে তার মুখমণ্ডল পুরোটাই একদম মনে হচ্ছে গলে গেছে, মাংস গলে গলে পড়ছে, একদম মুখমণ্ডল পচে গেলে যেরকমটা হয় আর কি ওই রকম। দাঁতও বেরিয়ে গেছে, চোখ নাই বা সাদা সাদা হয়ে আছে, চোখের চোখ গোল গোল সাদা সাদা হয়ে আছে, এরকম অবস্থা। এই দৃশ্য দেখার পর ওনারা এতটাই ভয় পেয়েছিলেন যে ওইখানে দুইজন একসাথে অজ্ঞান হয়ে পড়ে যান, ব্যাটারি ওইখানেই পড়ে আছে। এদিকে রাত হয়ে যাচ্ছে, এই দুজন বাড়িতে আসে না, কিছু হলো কি না এরকম একটা চিন্তা ভাবনা করে, ওই সময় তো মোবাইল ফোন ছিল না যে ফোন করে জানবেন যে কোথায় আছেন ওনারা। তখন এই নাসির কাকার বাবা এবং নাসির কাকার যে বড় ভাই, এই দুজন বের হন তাদেরকে খুঁজতে। ওনারা টর্চ লাইট নিয়ে বের হয়েছেন যখন, ওই রাস্তা তো একটাই, ওই একটা রাস্তা দিয়ে আসতে হবে, তো ওনারা ওই শর্টকাট রাস্তাটাই ধরেছিলেন। অন্য রাস্তা ছিল অনেক ঘোরাপথ, ওই ঘোরাপথ দিয়ে সাধারণত ওনারা আসা যাওয়া করেন না, ওনারাও জানতেন যে এই শর্টকাট রাস্তা দিয়ে ওনারা আসবেন। তো ওই রাস্তায় যখন ওনারা এগিয়েছেন তখন দেখেন এই দুই ভাই রাস্তার পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে, ব্যাটারি ওই পাশে পড়ে আসে। এরপর তো দুজনকে বাসায় নিয়ে আসা হয়। তাদের যখন জ্ঞান ফেরত আসে, বাসার সবাই তো জিজ্ঞেস করে কি হয়েছিল তাদের সাথে। তখন এই নাসির কাকা এবং হারেস কাকা তাদের সাথে ঘটে যাওয়া ঘটনা সবাইকে খুলে বলেন। তখন নাসির কাকার বাবা তাদেরকে বলেন, তোমরা হয়তো ভয়ঙ্কর কোনো জিনের খপ্পরে পড়ছিলা, আল্লাহর রহমতে দুজন ছিল বলে কোনো ক্ষতি হয় নাই, একজন হলে নিশ্চিত কোনো ক্ষতি করত। এরপর দুজনকে একজন কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়, কবিরাজ তাদেরকে ঝাড়ফুঁক করে দেন। এরপর আল্লাহর রহমতে তাদের আর কোনো সমস্যা হয় না, দুজনেই সুস্থ হয়েছেন। তো দুজন সুস্থ হয়ে যাওয়ার পর এটা নিয়ে যে আরও তাদেরকে সাফার করতে হবে এমনটা না, এভাবেই ওনাদের সাথে এই ঘটনাটা সমাপ্তি হয়ে যায়। এবার আসি পরের ঘটনায়। এই যে রানা ভাই, যার কথা আমরা শুরুর দিকে বলেছিলাম আর কি, এই রাকিব হোসেন ভাইয়ের ভাইরা ভাই হয় আর কি সম্পর্কে। তো এই রানা ভাইয়ের সাথে যে ঘটনাটা ঘটলো সেটাই চলে যাই। রানা ভাইয়ের জন্ম কিন্তু এই কলাকোপা হাড়ভাঙা গ্রামে হলেও তার পুরো পরিবার অনেক আগে থেকেই ঢাকায় বসবাস করে। রানা ভাই অনেক ছোটবেলা থেকেই ঢাকার মোহাম্মদপুরে থাকেন আর পরিবার সহই সেখানে থাকতেন। বর্তমানেও তিনি ফ্যামিলি সহ মোহাম্মদপুরেই বসবাস করছেন। 2002 সাল, তখন উনি ক্লাস 9-এ পড়াশোনা করছেন। রানা ভাই প্রতি মাসে পারিবারিক কাজে গ্রামের বাড়িতে আসতেন, আর যখন আসতেন 2 দিনের বেশি থাকতেন না। গ্রামে যে কাজগুলো থাকতো এগুলো করে আবার ঢাকায় চলে আসতেন। এরকম একদিন উনি মনস্থির করলেন যে উনি গ্রামের বাড়িতে যাবেন। তো গ্রামের বাড়িতে যাওয়ার আগে রানা ভাই ওনার কিছু বন্ধুদেরকে ফোন দিয়ে বলেন যে আমি তো আসতেছি, তোদের সাথে কিন্তু দেখা হবে, আড্ডা দেবো একসাথে। ওই সময় বাটন ফোনগুলো কিন্তু সবার হাতে হাতে ছিল না। অধিকাংশ ক্ষেত্রে দেখা যেত এই 2002 সাল থেকে শুরু করে নিয়ে এই 4-5 সালের দিকে অনেকেই দোকান থেকে 2 টাকা মিনিট 5 টাকা মিনিটে কল করতেন, কিন্তু ওনাদের কাছে বাটন ফোন ছিল। ওই সময় ওনারা মোটামুটি যখন বের হয়েছে ফোনগুলো আর কি, তখনই কিনে নিয়েছেন। ওই সময় গ্রামীণ ফোনটা অনেকের হাতে হাতে চলে গিয়েছিল, বিশেষ করে যারা ফোন কেনার সামর্থ্য ছিল আর কি, তাদের অনেকেরই হাতে হাতে গ্রামীণ ফোনটা চলে গিয়েছিল। তো যাই হোক, ওনারা তো মোটামুটি বেশ কয়েকজন বন্ধু বান্ধব ফোন ব্যবহার করতেন ওই সময়তেই, এই জন্য ফোন করে তাদেরকে বলে দিয়েছিলেন আর কি। নির্ধারিত সময়েই উনি কলাকোপা পৌঁছে যান।
কলাকোপা আসার পর চিন্তা করেন যে এখন বাসায় যাব না, আগে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে তারপর রাতে বাসায় যাব। উনি সাধারণত কি করতেন, বাসায় যেতেন, একটু ফ্রেশ হয়ে আবার আসতেন, তারপর আড্ডা দিয়ে আবার বাসায় যেতেন। তো চিন্তা করলেন যে একবার আড্ডা দিয়ে বাসায় যাই, বাসায় গিয়ে আর বাজারের দিকে বা আড্ডা দেওয়ার জন্য এই সাইডটাতে আসবো না। তো যেমন চিন্তা ভাবনা তেমন কাজ। তো রানা ভাইয়ের এক বন্ধু, তার নাম হচ্ছে মাসুদ, তাকে ফোন দিয়েছেন। তো ফোন দেওয়ার পরে বলে যে মাসুদ, আমি তো আসছি, বটতলায় দাঁড়ায় আছি, আয় তাড়াতাড়ি এদিকে আয়, তুই আসলে ওই পোদ্দার বাজারে গিয়ে আড্ডা দিব। তখন ওনার বন্ধু মাসুদ বলে যে আমার তো একটা অন্য কাজ পড়ে গেছে, অন্য একটা জায়গায় আসছি, এখন আমি আসতে পারতেছি না, আমার কাজ যদি শেষ হয় তখন আসতে পারবো। তখন রানা ভাই বলেন যে ঠিক আছে, তো তুই যখন কাজ শেষ করে বাসার দিকে যাবি তখন আমাকে ফোন দিস, একসাথে বাসায় যাব, কারণ আমার বাসায় যাওয়ার পথ তো ওই দিক দিয়েই, রাস্তা তো আর বেশিটা ভালো না, তোর সাথে একসাথে বাসায় যাব। তো ওনার বন্ধু মাসুদ বলেন ঠিক আছে, আমি ফোন দিব না। তো রানা ভাই তখন কি করছেন, আরো 3-4 জন বন্ধু আছে, চয়ন, রাজু, সাজু, এই 3 জন বন্ধু, তাদেরকে ফোন দিছেন। তো এরা চলে আসছে, এবার তাদের সাথে ওই কলাকোপার পোদ্দার বাজারে আড্ডা দিতে থাকেন। আড্ডা দিতে দিতে রাত 11টার মতো বেজে গেছে। তো রাত 11টা যে বেজে গেছে এটা উনি খেয়াল করেন নাই। যখন মনে হলো রাত 11টা বেজে গেছে, বাসায় তো যেতে হবে, তখন ওর বন্ধু মাসুদকে ফোন করছেন, কিরে মাসুদ, তুই তো আসলি না, তো রাত রাত তো অনেক হয়ে গেছে, এত রাত হয়ে গেছে, তোর কাজ কি এখনো শেষ হয় নাই? তাড়াতাড়ি বাজারে আয়, একসাথে বাসায় যাব, ঢাকার থেকে আসছি, জার্নি করছি। তখন তার বন্ধু মাসুদ বলে, আমি তো কখন কাজ শেষ করে বাসায় চলে আসছি, তুই তো আর ফোন করে বললি না যে তুই এখনো বাজারে আড্ডা দিচ্ছিস, আমি ভাবছি অনেক রাত হয়ে গেছে, মনে হয় তুই বাসায় চলে গেছিস, এই জন্য তোকে আর ফোন দেই নাই। তখন রানা ভাই তো তার বন্ধুর উপর মারাত্মক রাগ হয়ে যান, বলে যাই, তোরে না বললাম যে একসাথে বাসায় যাবো, তুই জানিস না যে এই রাস্তাটা খুব একটা ভালো না, চারপাশে অনেক বাঁশঝাড়, বড় বড় আম গাছ, গাব গাছ, এই রাস্তায় তো অনেক মানুষ অনেক সময় ভয় পাইছে, তুই আমাকে না নিয়ে চলে গেলি, তোকে তো বললাম যে একসাথে যাব। তখন তার বন্ধু ভুল স্বীকার করে যে আসলে ফোন দেওয়া উচিত ছিল, কারণ কি আর করা, সে তো চলেই গেছে। এমত অবস্থায় তার সাথে যে 3 জন বন্ধু ছিল, চয়ন, রাজু এবং সাজু, এই 3 জন রানা ভাইকে বলেন যে আচ্ছা, তোরা তো চিন্তার করার দরকার নাই, আমরা 3 জন তোকে আগায় দিয়ে আসবো, তুই যেহেতু একা একা। তখন রানা ভাই আসলে খুব বিরক্ত হয়েছিলেন ওই মাসুদ ভাইয়ের উপরে, ওই বিরক্ত থেকে বলে থাক, তোদের কাছে যেতে হবে না, সমস্যা নাই, আমি একাই যেতে পারবো। ওই 3 জন এগিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু রানা ভাই আর রাজি হন নাই। তো রানা ভাই বন্ধুদেরকে বিদায় দিয়ে বাসার দিকে হাঁটতে শুরু করেছেন। উনি যখন রাস্তা দিয়ে হেঁটে আসছেন তখন ওনার মনে পড়ে যায় যে হাই রে, নাসির কাকা এবং হারেস কাকার সাথে তো এই জায়গাতে একটা ঘটনা ঘটছিল অনেকদিন আগে। ওই ঘটনার কথা যখন তার মনে পড়ছে, পরবর্তীতে নাসির কাকা এবং হারেস কাকার কাছ থেকে উনি ঘটনা শুনেছিলেন এই রানা ভাই, তো ওই যে শুনেছিলেন এইটা ওই সময় যখন মনে পড়ছে, তখন স্বাভাবিকভাবে তার ভিতরে বেশ ভয় কাজ করতে থাকে। আবার চিন্তা করছেন, যাক আল্লাহ ভরসা, কিছু হবে না। উনি তো হাঁটা শুরু করেছেন। তো রানা ভাই হাঁটতে হাঁটতে এই কলাকোপার যে বর্তমান প্যালেস পার্কের যে 3 রাস্তার মোড় আর কি, বর্তমানে যেটা আর কি, এখানে চলে আসেন। তখন স্বাভাবিকভাবেই তাকে বাম পাশের যে রাস্তা, সেই রাস্তা দিয়েই যেতে হবে। এরপর উনি হাঁটা শুরু করেন। কিছুদূর যাওয়ার পর যখন তিনি সেই মোড় এবং বাসের খুব কাছাকাছি, তখন হঠাৎ করে ওনার ভিতরে কেমন যেন একটা অস্বস্তি বোধ হতে থাকে, ওনার শরীরটা ঘামতে থাকে। রানা ভাই চিন্তা করেন যে কি ব্যাপার, হঠাৎ করে এমন হচ্ছে কেন? অনেক সময় মানুষের হাই প্রেশার বা লো প্রেশার হলে শরীর যেমন অস্থিরতা অনুভূত হয়, শরীর ঘামতে থাকে, চোখে ঝাপসা দেখতে থাকে মানুষ, মাথা ঝিমঝিম করে, শরীর ভার হয়ে যায়, এমনটা তার কাছে মনে হচ্ছিল। কিন্তু ওনার তো এরকম লো প্রেশার বা হাই প্রেশার নাই, ওনার এরকমটা হচ্ছে কেন? উনি এরকম চিন্তা করতে করতে যখন একটু সামনের দিকে আগানো শুরু করেছেন, হঠাৎ করে ওই যে বাঁশঝাড়টা ছিল পাশে, বাঁশঝাড় থেকে প্রচন্ড শব্দ করে হো হো শব্দ করতেছে। এটা হাসি না, কিন্তু হো হো করে যে হাসছে বিষয়টা এরকম না, হো হো শব্দ করতে করতে একটা অবয়ব ওনার পেছনে চলে আসছে, সামনে না, পেছনে। তো রানা ভাই এটা দেখছেন যে ওই একটা অবয়ব হো হো শব্দ করতে করতে পেছনে চলে আসছে। উনি তো মারাত্মক ভয় পেয়েছেন। উনি এতটাই ভয় পেয়েছিলেন যে পেছনে ঘুরে তাকাবার মতো সাহস ওনার আর ছিল না। রানা ভাইয়ের বর্ণনা অনুযায়ী ওই অবয়বটা যখন ওর পেছনে এসে দাঁড়িয়েছে, তখন মনে হচ্ছিল পেছনটা অনেকটা আলোকিত হয়ে গেছে, আর ওই অবয়বটা প্রচন্ড জোরে হো 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 শব্দ করেই যাচ্ছে, আর চারপাশে মনে হচ্ছে বাতাসে সবকিছু দুমড়ে মুচড়ে যাচ্ছে।
রানা ভাই কিন্তু অনেক সাহসী মানুষ ছিলেন, কিন্তু এমন পরিস্থিতিতে যদি কেউ পড়েন, কারোকে সাহস ধরে রাখা সম্ভব হয়? তো রানাবার ক্ষেত্রেও সেটাই হইল, ওনার পক্ষে সাহস ধরে রাখা সম্ভব হচ্ছিল না। তারপরেও সাহস নিয়ে সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি এগুলো পড়ছেন এবং সামনের দিকে হাঁটা শুরু করেছেন। রানা ভাই তারপরও খেয়াল করেন যে ওই অব্যয়টা তার পেছনে পেছনে আসছে। যখন আসছিল ধপাস ধপাস শব্দ হচ্ছিল, মনে হচ্ছে বড় বড় পা ফেলে আসছে। রানা ভাই যখন অনেক জোরে জোরে সূরাগুলো মুখ দিয়ে উচ্চারণ করে পড়ছেন, তখন মনে হয় পেছনে আর শব্দ হচ্ছে না, আর পেছনে কেউ নাই। কিন্তু যখন ওনার সূরাটা পড়াটা শেষ হয়ে যায়, যখন সূরা ফালাক পড়া শেষ হয়ে যায়, ওই নাস পড়ার আগে, মানে সূরা নাস পড়ার আগে মধ্যবর্তী একটু সময় থাকে, মনে হচ্ছে যে ওই সময় ওই জিনিস আবার পেছনে চলে আসে, পেছনে আলোকিত হয়ে গেছে আর বাতাস শুরু হয়ে গেছে। আবার যখন পড়া শুরু করেন জোরে জোরে, তখন আবার নাই। যখন সূরা নাস পড়া শেষ হয়, এরপর যখন আয়াতুল কুরসি পড়া শুরু করবেন, ঠিক এই সময়টা, এই মধ্যবর্তী সময়টাতে আবার ওই জিনিসটা মনে হচ্ছে চলে আসছে। মানে মাঝখানে যদি 1 সেকেন্ডেরও গ্যাপ হয়, সাথে সাথে ওই জিনিসটা পেছনে চলে আসে। আর ওই যে হো হো শব্দ তো আছেই, আসার সাথে সাথে হো হো শব্দ করে। উনি হাঁটার স্পিড তো বাড়িয়ে দিয়েছেন, আর উনি সূরাগুলোও পড়ছেন। উনি যখন হাঁটছিলেন, ওই যে পাশে প্রচণ্ড ঝোড়ো হাওয়া তো বইছেই, সবকিছু দুমড়ে মুচড়ে একাকার করে ফেলছে। এরপর উনি দৌড়াতে শুরু করেন। দৌড়াতে দৌড়াতে হাড় ভাঙা বাস স্ট্যান্ডের যে মেইন বড় রাস্তা, সেই রাস্তায় এসে উনি যখন দাঁড়িয়ে গিয়েছেন, ওই রাস্তা দিয়ে আবার তখন টুকটাক গাড়ি চলাচল করছিল। রানা ভাই যখন দাঁড়িয়েছেন, ওই দাঁড়ানো অবস্থাতে পেছন থেকে একটা আওয়াজ ভেসে আসে। কেউ যেন জোরে বলে উঠল, আজকের মতো বাইচা গেলি রে, তোরে কিছু করতে পারলাম না। আমার সামনে যে একবার পরে, তারে আমি বাইচে ফিরতে দেই না, কিন্তু তোর কোনো ক্ষতি আমি করতে পারলাম না। এইটুকুই শুধু শুনেছিলেন, এরপর আর কোনো কথা উনি শোনেন নাই। রানা ভাই এক মুহূর্ত সেখানে দেরি না করে দ্রুত দৌড়ে ওনার বাসায় চলে যান। বাসায় যাওয়ার পর ওনার দাদু, ওনার কাকা তাকে জিজ্ঞেস করেন যে, কিরে এত রাত পর্যন্ত তুই কইছিলি? আমরা সবাই চিন্তা করতেছি তোর জন্য কোনো বিপদ আপদ হইল কিনা। তো রানা ভাই আর কাউকে কিছু না বলে ওনার রুমে গিয়ে ঘুমিয়ে পড়েন। ওই দিন রাত্রে ওনার সাথে তেমন কোনো ঘটনা না ঘটলেও পরের দিন উনি সকালবেলা দ্রুত ঢাকায় চলে যান। ঢাকায় যাওয়ার পর ওনার শরীরে প্রচণ্ড রকমের জ্বর আসে। স্বাভাবিকভাবেই ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, ওষুধ খাওয়ানো হয়, কিন্তু কিছুতেই জ্বর আর ভালো হয় না। রানা ভাইয়ের অসুস্থতার কথা শুনে রানা ভাইয়ের নানুও চলে আসেন ওনাকে দেখতে। তো রানা ভাইয়ের নানু যখন রানা ভাইকে দেখেছেন, দেখেই বলেন, কিরে তোর জ্বরটা তো স্বাভাবিক বলে মনে হচ্ছে না রে, নিশ্চয়ই কোন একটা ঘাপলা হয়েছে, বল তো কি হয়েছে, আমাকে সব খুলে বল। কারণ নানু টুকটাক কবিরাজি জানতেন। রানা ভাইয়ের চেহারা দেখে আর চোখের দিকে তাকেই মনে হয়েছে যে এইটা স্বাভাবিক জ্বর না, এটা অন্য কোনো কারণে জ্বরটা আসতে পারে। তখন হচ্ছে রানা ভাই তার নানুকে এই ঘটনাটা খুলে বলেন। পরিবারের লোকজনও বলতেছে, তাহলে এই কথাটা আমাদেরকে কেন আগে বললি না? তাহলে তো আরো আগে আমরা কোনো একটা পদক্ষেপ নিতে পারতাম। যাই হোক, রানা ভাইয়ের নানু যখন এই বিষয়টা জেনেছেন, তখন উনি দুটো বৃত্ত এঁকেছেন। একটার ভিতরে রানা ভাইকে বসিয়েছেন, আর একটার ভিতরে উনি নিজে বসেছেন। এরপর রানা ভাইয়ের 2 হাতের যে কনিষ্ঠাঙ্গুলি, এই কনিষ্ঠাঙ্গুলি ওনার হাত দিয়ে চেপে ধরেছেন এবং উনি ওনার মতো করে দোয়া দুরুদ পড়া শুরু করেছেন। এক পর্যায়ে হঠাৎ করে দেখা যায় নানুর শরীর কাঁপছে, আর তার সমস্ত শরীর ঘেমে দরদর করে ঘাম পড়ছে, আর তার চোখ দুটো বড় বড় হয়ে উপরের দিকে মনে হচ্ছে উঠে যাচ্ছে। মানে চোখের যে মনিটা, এটা উপরের দিকে উঠে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে তার চোখটা। মানে আমাদের চোখের যে কালো অংশ গোল, এটার নিচেও তো সাদা অংশ আছে, যদি এই কালো অংশটা উপর দিকে উঠে যায় তাহলে চোখটা সাদা সাদা দেখা যাবে না, বেশিরভাগটাই তো সাদা হয়ে যাবে, ওরকম হয়ে গেছে আর কি। তো এরকম অবস্থা যখন হয়েছে, পরিবার সবাই তো ভয় পেয়ে যায় যে না জানি এখন কি হয়ে যায়। এভাবে কিছু সময় থাকে, এরপর আবার আল্লাহর রহমতে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। এরপর রানা ভাইয়ের নানু সবাইকে বলেন যে এই যে রানা ভাইয়ের সাথে ঘটনাটা ঘটলো, ওই রাত্রে ভয়ঙ্কর এক পিশাচ জিন রানা ভাইকে তাড়া করেছিল। নানু আরো বলেন, এই জিনের মুখটা দেখতে শেয়ালের মতো, এবং স্বাভাবিক শেয়ালের মাথাটা যত বড় হয়, এই মাথাটা আরো অনেক বড়, আর তার পুরো বডিটা আবার শকুন পাখির মতো, বিশাল সাইজ তার। নানু আরো বলেন যে এই রানা ভাই যেই রাস্তা দিয়ে আসছিলেন, ওই রাস্তা দিয়ে ওই জিনটা চলাচল করে। শুধু এই রাস্তা না, আশেপাশের বড় একটি এরিয়া নিয়ে এই জিনের চলাচল।
এই জিনটা থাকে মাঝির কান্দা ব্রিজের নিচে একটা বট গাছ রয়েছে, সেই বট গাছে। এই মাঝির কান্দা ব্রিজের নিচে যে বটগাছটি রয়েছে এর সাথে মাটি দিয়ে তৈরি একটি মূর্তি নাকি রয়েছে। আঞ্চলিক ভাষায় ওনারা এটাকে নিষ্কাইন্দা বলেন। অনেক ধর্মের লোকজন নাকি ওখানে এসে বিভিন্ন মানতও করেন। এই জায়গাটা অনেক আগে থেকেই নাকি ভৌতিক। তো ওই জিনটা ওই দিকে চলাচল করে। ওই সময় রানা ভাই ওই রাস্তায় চলে আসছিলেন, তখন মূলত ওই চলাচলের রাস্তায় চলে আসার কারণে ওই জিনটা ক্ষিপ্ত হয়ে রানা ভাইকে ভয় দেখিয়েছে। তবে রানা ভাইকে মেরেই ফেলতো। রানা ভাই দোয়া দুরুদ পড়ছিলেন জোরে জোরে, আল্লাহর রহমতে ক্ষতি করতে পারে নাই। আর লোকালয়ে চলে এসেছিলেন, রাস্তায় চলে এসেছিলেন যেদিক দিয়ে গাড়ি চলাচল করছে, এই কারণে ওই জিনটা আর এই পাশে আসে নাই। আসসালামু আলাইকুম। ঘটনাটি আমি আমার এক চাচির কাছ থেকে শুনেছিলাম। অনেকটা মজা করে এই চাচির কাছে শুনতে চেয়েছিলাম একটা ভূতের গল্প। বুঝতে পারিনি এটা শোনার পর থেকে আমার এরকম অবস্থা হবে। 2005 সালের কথা। আমার চাচি একটি গার্লস স্কুল আর কলেজে পড়তো, যেটি একটা সময় রাজমহল ছিল। স্কুল আর কলেজটির একটাই বড় বাউন্ডারি ছিল, কিন্তু পরবর্তীতে সরকারি সিদ্ধান্তে ওটাকে স্কুল কলেজ করার কারণে একটি বাউন্ডারি দিয়ে দুটো ভাগ করে দেওয়া হয়। চাচি যখন ক্লাস 9-এ পড়ে তখন সে হঠাৎ একদিন স্কুলের পেছনের দিকটায় যায় তার বান্ধবীর সাথে চটপটি খাবে তাই। ওইখানে স্কুলের দারোয়ান চাচা তার ফ্যামিলি নিয়ে একটি ঘরে থাকতো, সেই চটপটি বিক্রি করত। তো চটপটি খেতে খেতে পিছনে একটা রাস্তা আছে, ওখানে কেউ কখনো যায় না। স্কুল কর্তৃপক্ষের বিশেষ নিষেধ আছে, ওখানে যাওয়া যাবে না। ওখানে নাকি একটি ওয়াশরুম আছে যেটি 7 দরজাওয়ালা। এটা সবসময় চাচিকে ভাবাতো। চাচি ভেবেছিল যাতে কেউ ওই দিকটা না যায়, তাই সবাইকে বারণ করা হয়েছে। চাচির বান্ধবী ছিল চাচির মতনই। চাচিও তার বান্ধবী ঠিক করলো আজ যেভাবেই হোক ওই ওয়াশরুমে তারা যাবে, গিয়ে দেখবে এটার ভিতরে 7টা দরজা কিভাবে থাকে। যেই বলা সেই কাজ। এটা ছিল অনেক পুরনো বিল্ডিং। বিল্ডিংয়ের রং ছিল হালকা কমলা। পুরো স্কুলটা ভেঙে নতুন করে রং করা, কিন্তু শুধু এটাই অর্ধেক রং নতুন, বাকি অর্ধেক পুরনো। মূল ভবনের পিছন দিকটায় হাওয়ায় এটা সামনে দিয়ে চোখে পড়ে না, আর এর সামনে আশেপাশে জঙ্গলের মতন। সকাল 10:30 সময় মনে হয় এই দিকটায় সন্ধ্যা এমন অন্ধকার। চাচির হাতে চটপটির থালা, তার বান্ধবী দেখছে আশেপাশ দিয়ে কেউ দেখছে কিনা। সবাই যে যার কাজে ব্যস্ত তখন। এমনিতেও এই দিকটায় কেউ আসে না। চাচি দেখল প্রথমে একটি কাঠের দরজায় হাত দিতেই দরজা খুলে গেল। ভিতরে খুব ময়লা, এত ময়লা যে কাশি শুরু হয়ে গেল। কিন্তু বেশি কাশি দিলে তো আশেপাশের মানুষ জেনে যাবে, তারা এখানে ফাঁকা রুমে আওয়াজ বেশি হয় এমনিতেও। যাই হোক, তো চাচি দেখল আসলেও একটা দরজা খুলে, তারপর ভিতরে পাশাপাশি আবার 7টা দরজা। হঠাৎ শুনল কেমন যেন একটা আওয়াজ আসছে। চাচির বান্ধবী বলল একটা বিড়াল ঢুকেছে তাদের সাথে, সেটাই হয়তো। এরপর চাচি বলল যখন এসেছি একটু দেখেই যাই, কি বলিস? চাচির বান্ধবীরও কোনো আপত্তি ছিল না। চাচি বলল চল প্রথম দরজাটাই খুলে দেখি। প্রথম দরজা খুলে দেখল কিছুই নেই, ময়লার স্তূপ ছাড়া, শুধু কয়েকটা তেলাপোকা হাঁটছে। দ্বিতীয় দরজা খুলে যা দেখেছে হয়তো ওটাই চাচির জীবনের সব থেকে বড় ধাক্কা ছিল। দেখল একটা মহিলা, অনেক বয়স্ক, মাথায় সাদা চুল, মুখের নিচে দিয়ে 2 হাঁটুর মাঝখানে দিয়ে সম্পূর্ণ উলঙ্গ হয়ে বসে আছে। যে চাচি দরজা খুলল অমনি তাদের দিকে তাকিয়ে বলছে, এসেছিস? এই তোদের আসার সময় হলো। আমি তো সেই 6 বছর ধরে অপেক্ষা করছি, কেউ দরজা খোলে না। এবার আয় একটু আমার কাছে। এটা বলেই সে হো হো করে হেসে দিল। চাচির বান্ধবী সেন্সলেস হয়ে গিয়েছে। চাচি না পারছে চলে যেতে, না পারছে তার বান্ধবীকে একা রেখে যেতে। ওই বুড়ি ওখান থেকে উঠে তার কাছে হেঁটে আসছে, অনেক কাছাকাছি। তার কানের কাছে মুখ নিয়ে বলল, ওরা আমাকে এভাবে উলঙ্গ করে রেখে গিয়েছিল, আজ তোকে করবে। আর তুই যদি চাস আমি তোকে অনেক কিছু দিতে পারবো। তোর মতন সাহসী মেয়ে আমার দরকার। চাচির চোখ বন্ধ ছিল। চাচি চোখ খুলে দেখল কেউ নেই। চাচি আর কোনো কিছু না ভেবে তার বান্ধবীকে উঠিয়ে তাকে কাঁধে করে বাইরে নিয়ে গেল। দারোয়ান চাচার ঘরে গিয়ে বলল, চাচা একটু দেখেন, ওর নাকে মুখে একটু পানি দেন। চাচা জানতে চাইল
তোমার মুখে এত ঘাম কেন? কি হয়েছে? কোথায় গিয়েছিলে? চাচি আর কিছু লুকালো না, সব বলে দিল। দারোয়ান চাচা শুধু একটা কথাই নাকি বলেছে সেদিন, তুমি এটা কি করলে মা? তুমি জানো না ওই ঘরটা অনেক কষ্টে হুজুর বন্ধ করে দিয়ে রেখেছে, কাউকে কোনোদিন খুলতে মানা করেছে, যার কারণে ওটার কোনো কাজও করাতে পারেনি, অর্ধেক কাজ করে বন্ধ করে দিয়েছি। আমরা এখানেই 10 বছর থাকি, গত 7 বছর এটা আটকানো। তার আগের প্রতিটা রাত ছিল আমাদের জন্য এক একটা ভয়ঙ্কর রাত। সেটা বুঝি আবার আজ থেকে শুরু হয়ে গেল। তোমার এক ভুলের কারণে আমাদের কাকে যে এর মাসুল গুনতে হবে জানা নেই। চাচি আর কিছুই বলার বা শোনার মতন অবস্থানে ছিল না। এরপর 7 দিন চাচির প্রচণ্ড জ্বর ছিল। 7 দিন পরে স্কুলে গিয়ে শুনতে পেল 3 দিন আগে দারোয়ান চাচার লাশ স্কুলের গেটে রাতে পাওয়া গিয়েছে। সবাই ধারণা করেছে সে হার্ট অ্যাটাক করেছে, কিন্তু তার মুখে নাকি অনেক রক্ত ছিল। যাই হোক, চাচি সেই দারোয়ান চাচার স্ত্রীর কাছে জানতে চাইল, আপনাদের সাথে আসলে কি হতো 6-7 বছর আগে যে চাচা বলেছিল? চাচি বলল, তারা যখন প্রথম এখানে এসেছে তখন এসব কিছুই জানতো না। এটা ছিল একটি রাজমহল। এই রাজমহলের এই পিছনে ছিল রাজকন্যার থাকার জায়গা। রাজকন্যা খুবই শৌখিন ছিল, তার ওয়াশরুম ছিল এই জায়গায়। এসব কিছু আগে জানতো না তারা। সমস্যা এখানেই শেষ না, বরং শুরুটাও এখান থেকেই। স্কুলের দেখাশোনার চাকরি সূত্রে তাদের ঘরটি ঠিক এই জায়গায়। রাতে টিনের চালে জোরে জোরে শব্দ হওয়া শুরু করলো। দারোয়ান চাচার একটি ছেলে ছিল, অনেক রাত পর্যন্ত পড়তো। সে ভাবলো বুঝি তাদের টিনের চালে খাটাস বসেছে। একদিন রাতে আর সহ্য করতে না পেরে সে বের হলো দেখতে। বের হয়ে দেখলো একজন বুড়ি মহিলা সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় টিনের চালে বসে আছে। যেই ওই ছেলেটাকে দেখলো, লাফ দিয়ে ওর ঘাড়ে এসে বসলো। ও কোনো কিছু না বুঝে অজ্ঞান হয়ে গেল। এরপর থেকে শুরু হলো ছেলেটার অবস্থা দিনে দিনে খারাপ হতে লাগলো। ছেলেটা কোনো কথা বলতে পারে না, ঘুমোতে পারে না, খেতে পারে না, সারাক্ষণ ভয়ে কাঁপে। আবার রাত হলে সেই শব্দ, কখনো দরজা নাড়ার শব্দ, দরজা খুলে দেখে কেউ নেই। এভাবে প্রায় মাসখানেক কেটে গেল। চাচার ছেলে অস্বাভাবিক হয়ে গেল, আগের মতন স্বাভাবিক আর হলো না। একদিন এক হুজুর আসলো সেখানে। সে অনেকক্ষণ সবকিছু দেখার পরে জানালো, এখানে এমন এক বদ জিন রয়েছে যেখানে একজন মানুষকে ক্ষতি করে মেরে ফেলেছে। মহিলা মরে যাওয়ার পর ওই মহিলার রূপ ধরে এখানে রয়ে গেছে জিনটি। সেই জিন এখানের সবাইকে ক্ষতি করছে। আর এই জিন এতটাই ভয়ানক, যে কোনো সময় যে কোনো মানুষকে গলায় রক্ত উঠিয়ে মেরে ফেলতে পারবে। আর যদি কোনো মানুষ পায় পছন্দের, তাহলে তার ভেতরেও চলে যাবে। আর সেই থেকেই হুজুর ওই রুমে দোয়া দরুদ পড়ে বন্ধ করে দিয়ে বলেছিল, জীবনে কেউ কোনোদিন যেন এই রুমের দরজা না খোলে। দরজা খুলে ফেললে সেই জিন বের হয়ে মানুষের ক্ষতি করবে, আর তখন সেই জিন আরও ভয়ানক রূপ নেবে। সেই থেকেই দরজা বন্ধ ছিল। এরপর সেই দরজা খোলার পর সেই জিন মুক্তি পেয়ে তোমাদের দারোয়ান চাচাকে মুখে রক্ত উঠিয়ে মেরে ফেলে। আর ধীরে ধীরে আমাদের পালা। আমার চাচি বলল, আমার চাচির নাম হচ্ছে মহুয়া। মহুয়া চাচি বলল, তেমন আর হবে না চাচি, আমি এক হুজুরকে সাথে নিয়ে আবার এই ঘর বন্ধ করে দেব। এবার শুরু হলো আসল খেলা। মহুয়া চাচির বাড়িটা ছিল একটু ভেতরে, জঙ্গলের মতন অনেক গাছপালা তাদের বাড়িতে। সেদিন রাতে হঠাৎ শুনতে পায় তাদের গেট ধরে কেউ ধাক্কা দিচ্ছে। তার বাবা এত রাতে কে এলো এটা ভেবে দুজনেই গেল দেখতে। গিয়ে দেখলো কেউ নেই। হঠাৎ তাদের সবার কেমন একটা অস্বস্তি লাগা শুরু করলো। আর ঠিক এই সময় বাসার কারেন্ট চলে গেল। তখন নাকি প্রতিদিন 1 ঘন্টা করে কারেন্ট থাকতো না। মহুয়া চাচি মোমবাতি জ্বালাচ্ছিল। জ্বালিয়ে মোমবাতির আলোয় দেখলো সেই বুড়ি দাঁত বের করে হাসছে। চাচি চিৎকার দিয়ে উঠল। সবাই তার পাশে আসলো, কিন্তু দেখলো কেউ নেই। একটু পরে চাচি সোফায় বসেছিল। সোফার নিচে এক পার উপরে এক পা। হঠাৎ দেখলো সোফার নিচ থেকে বুড়ির মাথা বের করে তার পায়ের উপর কামড়ে দিয়ে দিল। চাচি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। চাচির অবস্থা খুব খারাপ হয়ে গেল। চাচি বিছানায় শুয়ে থাকলেও দেখে পায়ের পাশে বুড়ি বসে আছে, কিন্তু কেউ দেখে না। কিন্তু সবাই একটা বাজে পোড়া পোড়া গন্ধ পায়। চাচির চোখের নিচে কালি পড়ে গেল। চাচি খেতে পারে না, ঘুমোতে পারে না। সারাদিন বুড়ি নাকি চাচির শরীর চেটে দেয়। বলতেই আমার সারা শরীর লোম খাড়া হয়ে যাচ্ছে। চাচির সারা শরীরে ঘা হয়ে গেল। অনেক ডাক্তার, অনেক হুজুর আনলো, কেউ কিছু করতে পারলো না। শেষমেশ একজন হুজুর যে ওই ঘরে ঢুকেই ওই বুড়িকে দেখতে পেল, বুড়ির দিকে তাকিয়ে বলল, তুই এখনো বেঁচে আছিস? বুড়ি তার দিকে তাকিয়ে একটা ভেঙচি দেয় আর লাফ দিয়ে চাচির ঘাড়ে গিয়ে বসে। চাচির ঘাড়ে মুখ চাটতে থাকে। হুজুর একটা কথাই শুধু বলছে, চাচির নাকি রক্ত ওই জিন খেয়ে ফেলছে। এরপর ওই জিনের কারণে চাচি খুব অল্প দিনের মাঝে মারা যাবে। হুজুর হঠাৎ কিছু পানি পড়ে দিল আর আল্লাহর কালাম লিখে
একটা তাবিজ দিল, যেটা দেওয়ার সাথে সাথে ওই রুম থেকে জিনটা সরে যেতে বাধ্য হলো। আর কিছুতেই জিনটি ওই রুমে ঢুকতে পারল না। এরপর চাচির অবস্থা আগের থেকে ভালো হওয়া শুরু করলো, কিন্তু ওই রুমের বাইরে যাওয়া তার জন্য নিষেধ হলো প্রায় মাসখানেক এর জন্য। ওই রুমেই বন্দি থাকতে হলো, কিন্তু রুমের দরজা জানালা নাকি ঝড় হলে যেমন জোরে জোরে বাড়ি খেত সেভাবে শব্দ হতো। এরপর থেকে শুরু হলো চাচির বাড়ির বাকি সদস্যদের সাথে নানা রকমের ঘটনা। একদিন চাচির মা রান্নাঘরে রান্না করছিল, হঠাৎ শুনল তার রান্নাঘরের শিঙের শব্দ। সেখানে গিয়ে দেখলো শিং দিয়ে ধোঁয়া বের হচ্ছে। একটু ভয় পেয়ে দূরে সরে গিয়ে হঠাৎ একজন মানুষের সাথে ধাক্কা খেলো। পেছনে ফিরে দেখলো উলঙ্গ বুড়ি। এরপর এক রাতে তার বাবা, ভাই সবাই বুড়ি কোনো না কোনোভাবে দেখা দিল। হুজুর বলেছিল এই 1 মাস যেন চাচি কিছুতেই গরুর মাংস না খায়। ঠিক যেদিন 1 মাস পূরণ হবে সেদিন হঠাৎ চাচি রুম থেকে বের হয়ে রান্নাঘরে গিয়ে পাতিল নিয়ে কোনো কারণ ছাড়াই গরুর মাংস ছিল সেটা গিয়ে খেয়ে নিল। খেয়ে অজ্ঞান হয়ে গেল। কেউ জানে না চাচি সেদিন এমন কেন করেছিল, কিন্তু সেই কাজের কারণে আবারও সেই বুড়ি চাচির ঘাড়ে উঠে বসলো। চাচির অবস্থা আবার বেশ খারাপ হয়ে গেল। চাচিকে নাকি ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হতো। চাচির পাশে বসে সেই বুড়ি নাকি সারাদিন বিড়বিড় করত। চাচি সেই ঘুম অবস্থায় সব কথা শুনতে পেত। বুড়ি নাকি 42 সালে সেই মহলে প্রথম ঢুকেছিল রাজকন্যার সাজগোজের দায়িত্ব নিয়ে। আর সে জিন ছোট থেকে তার ছিল। সেই মহলের যে জমিদার ছিল সে ছিল বড়ই অত্যাচারী। সে তার নিজের কন্যার জন্য যেসব দাসী আসতো তাদের কেউ ছেড়ে দিত না, তাদের উপর অনেক অত্যাচার করত। একদিন সব দাসীরা মিলে সিদ্ধান্ত নিল এই অত্যাচারী জমিদারকে শেষ করে দেবে। সে কথা সেই জমিদার টের পেয়ে যায়। আর সে এতটাই খারাপ মানুষ ছিল যে তার নিজের কন্যাসহ তার মহল জ্বালিয়ে দেয়। সব মানুষগুলো মারা গেলেও এই জিন থেকে যায় সেখানে। আর এই জিন এখন চাচির সাথেই থাকতে চায়। চাচিকে নাকি সে বিয়ে করবে, এরপর চাচি আর তার বিয়ে হবে। এসব চাচির নিজের মুখে না শুনলে আমি জীবনে কোনোদিন বিশ্বাস করতাম না। চাচি এসব বলছিল আর কান্না করছিল। আমি বুঝতে পারিনি চাচির জীবনে এটা এমনভাবে দাগ ফেলে দিয়েছে যে চাচির প্রতিটা ঘটনা সব মনে আছে, তাও খুব নিখুঁতভাবে। এরপর চাচির বাবার একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়। সেই অ্যাক্সিডেন্টের পর থেকে চাচির বাবা আর হাঁটতে পারেন না, সম্পূর্ণ বিছানায়। ওদিকে চাচির এই সমস্যা থেকে বের হওয়ার জন্য হুজুর সহ তাদের একটা নদীর পাড়ে যেতে হবে। নদীর মাঝখানে গিয়ে তাদের এই জিনকে মেরে ফেলতে হবে। এরপর চাচির ভাইকে নিয়েই সেখানে যেতে হবে। এটা ছাড়া আর কোনো উপায় ছিল না, কারণ চাচির বাবা একদম বিছানায়। কিন্তু এই যাওয়াতে ছিল প্রচণ্ড বাধা। তখন তাদের বাড়ি থেকে নদীতে যেতে প্রায় 2 ঘন্টা বাসে করে যেতে হয়, যেটা ছিল খুবই কষ্টকর। এর মধ্যে চাচির ভাইয়ের সাথে আরেকটা ঘটনা ঘটে যায়, যেটা ছিল আরেকটা রহস্য। যখন চাচি এই গল্পটা শোনাচ্ছিল ঠিক তার পাশেই তার খালাতো ভাই বসা, যিনি তাদের সাথে পরের দিন নদীতে যাবেন। তিনি বললেন সেও এই ঘটনাটি হতে চায়, তার নিজের মুখের মতনই তুলে ধরছি। চাচির ভাই বলতে শুরু করলেন, পড়াশোনার চাপ হঠাৎ খুব বেড়ে যাওয়ায় নিজেদের সময় দিতে পারছিলাম না। হঠাৎ 2 বন্ধু মিলে সিদ্ধান্ত নিলাম আজ বিকেলে একটু ঘুরতে যাব। যেই বলা সেই কাজ। দুপুর বেরিয়ে গেলাম। জায়গাটার নাম আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি, গাজীপুর ইকো পার্ক। অনেকেই হয়তো ওখানে গিয়েছেন এবং ওখানের কথা শুনেছেন, কিন্তু আসলে জায়গাটার জন্য না জায়গাটার সাথে এই ঘটনার সাথে কোনো মিল নেই। হয়তো কাকতালীয়ভাবে ওখানে বসেই আমার সাথে এই ঘটনাটি ঘটল। যাই হোক, মূল প্রসঙ্গে ফিরে আসি। আমি আর আমার বন্ধু মহিবুল ওখানে পৌঁছাতে 3:30 বেজে গেল। তো আমরা অনেক ধরনের জিনিসই ওখানে গিয়ে দেখলাম। ওখানে একটা জায়গা আছে যেটা একটু ঘাসের মতন, একটু জঙ্গল টাইপের পিছনটা। হঠাৎ দেখলাম ঘাসের মধ্যে কিছু একটা নড়াচড়া করছে। ভাবলাম হয়তো ইঁদুর বা ছোট কাঠবিড়ালি, যেহেতু এটা ইকো পার্ক। কাছে গিয়ে দেখলাম এটা একটা কবুতর, কিন্তু কোনো স্বাভাবিক কবুতর নয়, একটি আঘাতপ্রাপ্ত কবুতর। আর এই আঘাতও কোনো স্বাভাবিক আঘাত নয়। কবুতরটির গলা দিয়ে রক্ত পড়ছে আর গলায় একটা তাবিজ বাঁধা আছে। আমি যেহেতু দর্শনে পড়ি, এসব নিয়ে কখনোই এর আগে জ্ঞান ছিল না। আমি ভাবলাম কোনো মানুষ হয়তো কবুতরটার সাথে মজা করতে গিয়ে গলায় এটা বেঁধে দিয়েছে। কিন্তু যখন দেখলাম কবুতরটি খুব কষ্ট পাচ্ছে, তখন আমি নিজ হাতে ওটা খুলে ফেললাম। খোলার পরে দেখলাম হিন্দুদের অনেক ধরনের লেখা ওখানে লেখা। আমার বন্ধু মহিবুল আবার এসব বোঝে। ও আমাকে বলল, এটা একটু অস্বাভাবিক মনে হচ্ছে, আমরা এটা পুড়িয়ে ফেলি, এটা আমাদের জন্য ভালো হবে। আমাদের একটু দূরেই ছিল এক ফুচকাওয়ালা মামাকে জিজ্ঞেস করি, মামা তোমার কাছে কি পুড়িয়ে ফেলার কিছু আছে? মামা বলল, হ্যাঁ আমার কাছে লাইটার আছে। তো আমরা একটু দূরে গিয়ে লাইটার দিয়ে এটা পুড়িয়ে ফেলি। তো এখন আমরা ভাবলাম এই কবুতরটি দিয়ে কি করব। ফুচকাওয়ালা মামা বলল, মামা আমি তো কবুতর পালি, আপনারা কবুতরটি আমাকে দিয়ে দিন। আমরাও দেখলাম কবুতরটির অবস্থা খুব খারাপ, একটু পরে হয়তো মরে যাবে, তাই আমরা এটা ফুচকাওয়ালা মামাকে দিয়ে দিলাম। তো বাসায় ফেরার পথেই আমি দেখলাম
আমার হাতটা খুব ব্যথা করছে এবং মাথা প্রচণ্ড ব্যথা করছে, মানুষের জ্বর আসলে যেমন হয়। আমরা 4-5 বন্ধু মিলে একটি বাসা মেসের মতন করে থাকি। সেখানে একটা রুমে 2 জন করে থাকে। তো সেদিন আমার রুমমেট বাড়ি চলে গিয়েছিল। বাসায় গিয়েই আমি শুয়ে পড়ি কিছু না খেয়ে। বাসায় যাওয়ার পর দেখলাম আমার ডান হাতটা একদম অনেক ফুলে গিয়েছে। পানি আসলে যেমন হয় বা কোনো পোকা কামড় দিলে যেমন অনেক ফুলে ওঠে সেরকম। আমার বন্ধুদের দেখালাম, ওরা বলল একটা নাপা খেয়ে ঘুমিয়ে যা। আমি নাপা খেয়ে শুতে চলে গেলাম। আমার রুমটা ছিল কর্নারে, 2টা বেড, 2টা টেবিল, এছাড়া একটা থাই গ্লাসের জানালা। তো আমি শুয়েছিলাম হয়তো 8টা বাজে তখন। মাঝে মাঝে সকালে এসে কুটকুট করে শব্দ করে জানালার সাথে সেটার একটা শব্দ হয়। আমি হঠাৎ সেই রাতে শুনতে পেলাম সেই কুটকুট শব্দ আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে আমি চেক করলাম এই রাতে কোনো পাখি শব্দ করে, কিছুই দেখতে পেলাম না। পরে শরীরটা সঙ্গ দিচ্ছিল না, ডাইনিংয়ে গিয়ে শুয়ে পড়লাম। ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখলাম একজন অনেক বড় চুল এবং সেই চুলে অনেক জট এবং তার পরনে একটি লাল ধুতির মতন জিনিস, অনেকটা তান্ত্রিকের মতো দেখতে। সে কঠিন চোখে আমার দিকে তাকিয়ে আছে আর আমাকে বলছে, আজকে তুই এই কাজটা একদম ঠিক করলি না, কি শাস্তি তোকে পেতেই হবে। আমার শরীরে ঘাম দিয়ে ঘুম ভেঙে গেল, প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। উঠে পানি খেলাম, তৃষ্ণা কিছুতে মিটছে না। জীবনে প্রথম এরকম ভয় পেলাম। এরপর ডাইনিংয়ের লাইট জ্বালানো অবস্থায় ঘুমিয়ে পড়লাম। সেদিন রাতে বারবারই ভয়ে ঘুম ভেঙে যাচ্ছিল। শরীর এতটা খারাপ তবুও ঘুম ভেঙে যাচ্ছিল, ব্যথাটা অনেক বেড়ে গেল। সকালের দিকে বাবার ফোনে ঘুম ভেঙে গেল। বাবা জানালো আমার ফুফু মারা গিয়েছে, এখনই ব্যাগ গুছিয়ে বাড়ি যেতে হবে। আমিও কোনো কিছু চিন্তা না করে বাড়ির দিকে রওনা হলাম। আমার বাড়ি খুলনা। আমি সায়দাবাদ থেকে বাসে উঠলাম সকাল 10টা নাগাদ। আমি বাসে ওঠার পরও খুব অসুস্থ বোধ করছিলাম। আমার পাশের সিটটা ফাঁকা ছিল। বাসে বসে ঘুমিয়ে গেলাম। বাসটা ভাঙা এসে একটু থামলো, তখন ঘুমটা ভেঙে গেল। পাশে তাকিয়ে যেটা দেখলাম সেটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। পাশে ঠিক সেই লোকটা যাকে আমি গতকাল রাতে তান্ত্রিক রূপে স্বপ্ন দেখেছি, কিন্তু এর পরনে ছিল প্যান্ট শার্ট। আমার দিকে কঠিন চোখে তাকিয়ে আছে। আমি ভয় পেয়েও মাথা ঠান্ডা রেখে তাকে জিজ্ঞেস করলাম, আপনি কোথা থেকে এখানে উঠলেন, কোথায় যাচ্ছেন? আমার কোনো প্রশ্নের উত্তর সে দিল না। আমার দিকে সে কঠিন চোখে তাকিয়ে আছে, যেন আমি ভস্ম হয়ে যাব। সে আমাকে কোনো কথা না জিজ্ঞেস করলে শুধু জিজ্ঞেস করলো, বাবু তোমার হাতে কি হয়েছে? আমি বললাম কিছুই হয়নি, হঠাৎ করে ব্যথা এবং ফুলে ওঠা। আমার দিকে তাকিয়ে হেসে দিল। এরপর আমি অন্যদিকে ফিরে ঘুমানোর চেষ্টা করলাম, তার দিকে তাকানোর আর কোনো সাহস হলো না। ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ উঠলাম বাসের 20 মিনিটের ব্রেকে। সেখানে আমি এবং সেই লোকটি একসাথে নামলাম। নামার পর আমি আমার কাজে ব্যস্ত হয়ে পড়লাম। ফ্রেশ হলাম, একটু খাবার খেলাম। তাকে আর কোথাও নজর পড়ল না। ভাবলাম হয়তো এত মানুষের ভিড়ে কোথায় যেন আছে। ব্রেক শেষ হলে বাসে উঠলাম। ওঠার পর বাস যখন প্রায় ছেড়ে দিচ্ছে, কন্ডাক্টরকে বললাম, ভাই আমার পাশের লোকটি আসেনি, একটু দেখেন কোনো দিকে গেল। উনি গুনে বললেন, এখানে তো 28 জনের এন্ট্রি, 28 জনই আছে, আপনার পাশে তো কেউ ছিল না ভাই। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। কিছু না বলে চুপ করে ফুফুর বাড়ি আসলাম। ওখানে গিয়ে কাউকে কিছু বললাম না, কারণ সবার মন খারাপ। জানাজা হলো, দাফন হলো। এদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকেল। সন্ধ্যায় খেয়ে প্রায় রাত 8টা 30 মিনিটেই সকালে ঘুমিয়ে যায় গ্রামে। আমাদের বাড়িতে 4টি ঘর। একটাতে আমার বাবা মা থাকেন, একটাতে চাচা চাচি থাকেন, আর একটাতে আমার চাচাতো ভাই রানা থাকে। সে বাবার ক্ষেত আর চাচার ঘেরের দেখাশোনা করে। আর একটাতে আমি থাকি। আমার ঘরটা তালা দেয়া থাকে। আমি যখন যাই সেখানে গিয়ে থাকি। আমাদের পুকুরটি আমার ঘরের পেছনে, জানালা দিয়ে দেখা যায়। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। একে তো শরীর ভালো না, তারপর আবার জার্নি, সব মিলিয়ে ঘুম আসতে সময় লাগেনি। হঠাৎ একটা শব্দে ঘুম ভেঙে যায়। আপনারা যারা টিনের ঘরে থাকেন, যদি সেখানে কেউ ইট মারে বা গাছ থেকে কোনো ফল পড়ে, যেমন জোরে জোরে আওয়াজ হয়, ঠিক সেরকম। ঘুম ভাঙার পর উঠলাম, ভাবলাম বাবাকে ফোন দেই, এত রাতে কিসের শব্দ। অমনি দেখলাম ফোনে চার্জ নেই, ফোন বন্ধ। চার্জার খুঁজতে গিয়ে দেখি ঢাকা ফেলে এসেছি। তারপর শব্দটা আর হচ্ছে না। এরপর ভাবলাম যা হবার হয়েছে, এখন ঘুমিয়ে পড়ি। সবাই ঘুমাচ্ছে, সকালে উঠে দেখা যাবে কি হয়েছিল। আবার ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে ঘুম ভেঙে গেল কয়েকজন মানুষের কথার শব্দে। বুঝতে পারলাম আওয়াজটা পুকুর পাড় থেকে আসছে। জানালা হালকা খুলে দেখলাম 5 জন জেলে জাল নিয়ে দাঁড়িয়ে আছে, এখনই জাল ফেলবে। আমাদের ঘেরের মাছ ফজরের পরপর বাজারে নিয়ে বিক্রি করা হয়। তাই ভাবলাম মনে হয় আরেকটু পরে আজান হবে। এরা মাছ ধরতে এসেছে। আমি ডাকলাম, ভাই একজন একটু এদিকে আসুন। একজন আসলো, বাকি সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমার একটু অস্বস্তি লাগছে, তবুও ভাবলাম এরা তো জেলে, একটু কথা বলে নেই।
ভাই আমার চাচা কোথায়? এখানে আপনাদের একা মাছ ধরতে কে বলল? ওনারা বলল, চাচা এখানেই ছিল, এখন একটু সরিষা ক্ষেতের দিকে গিয়েছে, এখনই চলে আসবে, দরকার হলে আমি যেন একটু গিয়ে দাঁড়াই। আমি ভাবলাম অনেকদিন তো কাজ করা হয় না, বাবা চাচাকে একটু সাহায্য করি। ওনারা বলল, তাড়াতাড়ি আসুন। আমি একটা হাফ প্যান্ট পরে বের হলাম। 10 মিনিট পরে এখনও চাচা আসেনি, বাবাও না। আমি বললাম, এখনও তারা কেন আসছে না? রানা ভাই বা কোথায়? ওনারা বলল, আপনি একটু গিয়ে দেখুন শ্মশান ঘাটের ওখানে কোনো সমস্যা হলো কিনা। আমি জিজ্ঞেস করলাম, উনি কি ওখানে একা গিয়েছে? তারা বলল, সেটা ঠিক জানি না, আপনি চলুন, আমরা আপনার সাথে যাচ্ছি, দেখি কি কিছু হলো নাকি। আগেই বলে রাখি, আমাদের সরিষা খেতে যেতে একটি খালের মতন আছে, সেই খালের ওই পারেই শ্মশান ঘাট, যেখানে হিন্দুদের পোড়ানো হয়। তো আমার সাথে একজন যেজন কথা বলছিল, সে একটি হারিকেন হাতে এগোচ্ছে। অনেক দূর যাচ্ছি, কোনো আলো নেই, শুধু একটু হারিকেনের আলো। একটু দূরে যেতে জিজ্ঞেস করলাম যে, ভাই আপনার বাড়ি কোথায়? হঠাৎ শুনতে পেলাম, বলল টঙ্গী। আমার গা শিউরে উঠল, কণ্ঠটা কেমন যেন অন্যরকম। আর টঙ্গী এখানে মানুষের বাড়ি কেন হবে? ওই লোক আমার থেকে একটু পিছনে ছিল। পিছন ফিরে তাকিয়ে দেখলাম কেউ নেই। আমার শরীরের সকল লোম খাড়া হয়ে গেল। সামনে খাল, খালের ওই পারে দেখলাম সেই তান্ত্রিক লোকটা। আমি স্বপ্নে তাকে যে কাপড়ে দেখেছিলাম, ঠিক সেই কাপড়ে। উনি এক পলকের মাথায় খালের ওপার থেকে এপারে চলে এলো। আমাকে বলল, তুই যে কাজটি করলি সেটা ঠিক করলি না, এবার তো সেই শাস্তি পেতেই হবে। সেই শাস্তি তোকে আমি এখন দেব। এরপর আমাকে ধাক্কা দিয়ে সরিষা ক্ষেতের মধ্যে ফেলে দিল, আমার পা টান দিয়ে নিচে শুয়ে ফেললো। এরপর উনি আমার বুকের উপর বসে পড়ল। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমার বুকে কোনো ওজন ছিল না। উনি আমার গলা চেপে ধরলো। আমার মনে হচ্ছিল আমার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। এরপর আমার শরীরটাকে উল্টো করে ফেললো। মনে হলো যে আমি কোনো মানুষ না, একটা পুতুল। আমার পা ধরে টেনে নিয়ে যাচ্ছিল আর বলছিল, আমার জাদুর উপর শক্তি প্রয়োগ, আজ তুই বুঝবি আমার উপরে বাধা সৃষ্টি করার ফল কি হয়। এরপর খালের উপর দিক দিয়ে একটা খুঁটি বাঁধা ছিল, যেটাতে গরু বাঁধা হয়, যার কারণে ওটা খুব শক্ত। ওটা আমি ধরে ফেলি, কিন্তু বিশ্বাস করুন, আমার শরীরে কোনো শক্তি ছিল না, মানসিক শক্তি দিয়েই সব করছিলাম। আমাকে খুব জোরে টানছিল পায়ের দিক দিয়ে। হঠাৎ দেখলাম রানা ভাই আমার দিকে দৌড়ে আসছে। আমার আর কিছু মনে নেই, শুধু শেষবারের মতন তান্ত্রিক লোকটাকে দেখলাম, যেন হাওয়াতে মিশিয়ে গেল। সকালে ঘুম ভাঙলো, দেখতে পেলাম আমি আমার খাটে শুয়ে আছি। রানা ভাই আমার পাশে, তাকে জিজ্ঞেস করলাম কি হয়েছিল রাতে। আমার জ্ঞান যাওয়ার পর সে বলল, সে ক্ষেত পাহারা দিচ্ছিল, তখন কিছু শব্দে সে দেখার জন্য আসে। আসার পর দেখলো আমাকে কিছু একটা টেনে খালের দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু আমার পায়ের দিকে কেউ নেই। বুঝতে পেরেছিল যে কিছু একটা খারাপ শক্তি এসব করছে। সে সময় মতো না পৌঁছলে হয়তো আমি আর বেঁচে ফিরতে পারতাম না। এরপর বাবাকে পুরো ঘটনা খুলে বললাম। বাবা ইমাম সাহেবের সাথে ব্যাপারটা বলল। তিনি আমাকে একটি তাবিজ আর পানি পড়া খেতে বলল, আর সবসময় দোয়া, জিকির আর 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ার জন্য বলল। আমি যখন জানতে চাইলাম জেলেদের ব্যাপার, তখন ইমাম সাহেব সব খুলে বলল। আসলে সেই কবুতরের গায়ে যে তাবিজ ছিল, সেটা ওই তান্ত্রিক কারো ক্ষতির জন্য করেছিল। ওই কবুতরের সাথে যাকে ওই জাদু করা হয়েছে, সেই লোক মারা যেত। আর ওই জেলেগুলো ছিল মানুষরূপী জিন, যারা ওই তান্ত্রিকের কথা মতো আমাকে বাড়ি থেকে বের করে সেই জায়গায় নিয়ে যায়। আর ওটাও তান্ত্রিকের রূপ নিয়ে একটি জিন ছিল, যার কারণে আমি ছাড়া কেউ তাকে দেখেনি। আর তার শরীরে কোনো ওজন ছিল না, সে হাওয়াতে মিলিয়ে যেতে পেরেছে। যাই হোক, চাচির ভাইয়ের এই ঘটনাটি পড়ে শোনাতে চেয়েছিলাম, কিন্তু এই দুটির একটি যোগসূত্র রয়েছে, যার কারণে এটা বলতে হচ্ছে। পরের দিন তারা রওনা দিল, বাধা আর বাধা। হঠাৎ তারা মাঝপথে দেখল একজন তান্ত্রিক চাচির ভাইটি নাকি হঠাৎ খুব ভয় পেয়ে গেল। কারো বুঝতে অসুবিধা হলো না এটা সেই তান্ত্রিক। এরপর তার নৌকায় উঠে নদীর ঠিক মাঝখানে গেল। হুজুরের দোয়া দরুদ পড়া যতটাই বাড়ছে, নৌকার দুলনি ঠিক ততখানি বাড়ছে। চাচি অসুস্থ হয়ে পড়ল। নৌকায় বসে হঠাৎ করে কোথা থেকে যেন সেই বুড়ি আর তান্ত্রিক দুজনেই চলে আসলো। হুজুরকে অনেক চেষ্টা করেও তারা থামাতে পারল না। অনেক দোয়া দরুদ, আল্লাহর কালাম পড়ার পর হুজুর তাদের দুইজনকে থামাতে সক্ষম হলো, কারণ হুজুর ছিল খুবই একজন পরহেজগার মানুষ। এটা যেন তেন হুজুর পারত না। এরপর হুজুর বলল, এরা দুজন মানুষ ক্ষতি করা মানুষ, এদের দুইজনকে আপাতত পানির নিচে নামাতে পেরেছি আল্লাহর অশেষ রহমতে। কিন্তু আপনাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি সাথে সাথে আমল করতে হবে, তাহলে এরা কোনো কিছু আর কারো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ। এই ঘটনা বলার পর থেকে আমি কিছুতেই শান্ত হতে পারিনি। চাচি এখন সম্পূর্ণ সুস্থ, কোনো ধরনের সমস্যা নেই। কিন্তু এই ঘটনাটি আমার জন্য একদম নতুন। আমি কখনো বিশ্বাস করতাম না এসব।
নতুন দুটি ঘটনা আমার জীবনটা একদম ওলটপালট করে দিল, আমাকে নতুন করে ভাবালো সবকিছু। আজ এই জন্যই আপনাদের সাথে এটা শেয়ার করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি চলে যাব ঘটনায়। যিনি আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন তিনি হচ্ছেন আমাদের রায়হান শরীফ ভাই। ঘটনাটি সিলেট জেলার একটি চা বাগানের। সিলেট মেইন শহরের সাথেই একটা নামকরা টি স্টেট রয়েছে। 1981 সালের দিকে সেখানে আজমত নামের একজন লোক কাজ করত। সেই সময় সিলেট শহর আজকের মতো অত উন্নত ছিল না। আজমত সাহেব ও তার স্ত্রী সেই টি স্টেটে দিন মজুর হিসেবে কাজ করত। তাদের সাথে আর বেশ কয়েকজন তাদের মতো করেই দিন মজুরের কাজ করত। সেখানে একজন লোক ছিল, একজন বৃদ্ধ লোক ছিল, তার নাম ছিল জয়নাল, যাকে সবাই জয়নাল চাচা বলে ডাকত। উনি ছিলেন প্রচণ্ড শান্ত প্রকৃতির, চাপা স্বভাবের লোক ছিল। সবার সাথে কথা বললেও কোনোদিনও নিজের ব্যাপারে কাউকে কোনো কিছু বলতো না। নিজেদের মধ্যে আলাপচারিতার মাঝে বেশ কয়েকদিন সবাই এটা খেয়াল করে। তাই একটা সময় সবাই জয়নাল চাচাকে সরাসরি তার পরিবারের কথা জিজ্ঞেস করলে জয়নাল চাচা সবার প্রশ্ন কোনো না কোনোভাবে সে এড়িয়ে যায়। এছাড়া টি স্টেটের ম্যানেজার যখনই চাচাকে তার বাসার কথা জিজ্ঞেস করত, তখনই জয়নাল চাচা বলতো পিছনের ওই পাহাড়ে তার বাসা। সবাই খুব অবাক হতো, এই বয়সে সেই পাহাড় থেকে কিভাবে এসে সারাদিন কাজ করে আবার সেই পাহাড়ে ফেরত যায়। সবাই আবার এটাও ভাবে হয়তো তার কোনো ছেলে মেয়ে নেই, তাই তাকে এই বয়সেও এত কাজ করতে হচ্ছে। এসবের জন্য একটা সময় সবার মনে জয়নাল চাচা একটা আলাদা জায়গা করে নেয়। এরই মাঝে একটা জিনিস লক্ষ্য করা যায় যে জয়নাল চাচার একটা বিশেষ গুণ ছিল, সে বাচ্চাদের সাথে তার বেশ সখ্যতা ছিল। বাচ্চারাও তাকে বেশ পছন্দ করত। ঠিক তেমনি আজমতের 6 বছরের মেয়েটাও জয়নাল চাচাকে দাদু বলে ডাকত আর সারাক্ষণ তার পেছনে ঘুরত। আজমতের বাবা মা নেই, তাই সে তার মেয়ে আর জয়নাল চাচার সম্পর্কটা খুবই নর্মাল ভাবে নেয়। খুবই খুশি ছিল যে আমার মেয়ে একজনকে দাদু বলে ডাকছে, এ তো ভালো কথা, কারণ আমার তো বাবা মা নাই, তো দাদু তো বলছে একজনকে। সে খুশি ছিল। নিজেও মনে মনে ভাবতে থাকে বাচ্চাটার দাদার একটা অভাব পূরণ হচ্ছিল। তবে এইসব কিছুর মধ্য দিয়ে সবাই যে একটা গভীর অন্ধকারে ছিল সেটা তখনও পর্যন্ত কেউ আঁচ করতে পারেনি। কয়েকদিনের মধ্যেই পাশের টি স্টেট থেকে খবর আসে সেখানের 5 বছরের একটি মেয়ে নিখোঁজ। এই নিখোঁজ শব্দটি যখন সবার মাঝে ছড়িয়ে পড়ে তখন সবার মধ্যে একটা খোঁজাখুঁজি মনোভাব তৈরি হয়ে যায়। সবাই খুব খোঁজাখুঁজি করলেও আসলে কোথাও পাওয়া যায় না। আজমত ও তার সাথে কাজ করা কয়েকজন মিলে সেই জায়গায় যায় এবং তার সন্ধানের কাজে লেগে যায় বাচ্চাটাকে খুঁজতে। কারণ আজমতের নিজের একটা ছোট বাচ্চা আছে, তাই সেই জিনিসটা সে ফিল করতে পারত। কিন্তু 9 দিন যখন পার হয়ে যাচ্ছে এবং তখনও পর্যন্ত যখন কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন সবাই ভেবে নেয় মেয়েটাকে হয়তো কোনো জীবজন্তু আক্রমণ করেছে, মেয়েটা আর বেঁচে নাই। মেয়েটার বাবা মা একটা সময় নিজের মেয়ের আশা ছেড়ে দেয়, কারণ চা বাগানে সেই সময় প্রায়শই হিংস্র জীবজন্তুর আক্রমণ খুব অহরহ হতো। তবে বাচ্চা মেয়েটাকে যে কোনো হিংস্র প্রাণী আক্রমণ করে নাই সেটা তার মাথায় আসেনি। সবার নিত্যদিনের ব্যস্ততা সেদিনের পর আবারও শুরু হয়ে যায়। সবাই যার যার কাজে আবারও মন বসায়। মেয়েটা নিখোঁজ হওয়ার 23 দিনের মাথায় হঠাৎ একদিন চা বাগানে একটা কুকুর আসে, যার মুখে ছিল রক্তাক্ত কাপড় পেঁচানো একটা রূপার চুড়ি। সেই কাপড় দেখে মেয়েটার মা চিনে ফেলে এটাই তার সন্তানের কাপড়। তিনি দৌড়ে গিয়ে কুকুরের মুখ থেকে ছিনিয়ে নিতে গেলে সেই কাপড়ের সাথে চুড়িটাও পড়ে যায়। একটা সময় সেই তারা এই জিনিসটা দেখে বোঝার চেষ্টা করে কুকুরটা আসলে কোন পথ ধরে এসছে, কিন্তু বোবা প্রাণী সে তো আর বলতে পারে না সে কোন পথ থেকে এসছে বা কোথা থেকে সে এই জিনিসটা পেয়েছে। এদিকে আবারও কান্নাকাটির ঢোল পড়ে যায়। কয়েকদিন পর ভুলে থাকলেও বাচ্চা মেয়েটাকে রক্তাক্ত কাপড় দেখে মেয়েটার বাবা মা আবারও ভেঙে পড়ে।
সবাই তাদের সান্ত্বনা দিচ্ছিল, কিন্তু সন্তান হারানোর বেদনা, কষ্ট কোনো কিছুই মানতে নারাজ। এখানে কোনো সান্ত্বনা কাজ করে না। সপ্তাহখানেকের মধ্যে আবারও সবাই সবার কাজের মধ্যে এই ভয়ঙ্কর ঘটনাটি ভুলে যায়। কিন্তু এরও 11 দিন পর, মানে প্রথম বাচ্চাটি নিখোঁজ হওয়ার প্রায় 41 দিন পর নিখোঁজ হয় আরও একটি শিশু। এই শিশুটিকেও এরপর আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। কয়েকদিন পর জানা যায় শিশুটির মাথাবিহীন দেহ উদ্ধার করা হয়েছে সিলেটের অন্য কোনো এক জেলা থেকে। এই ঘটনার কয়েক মাসের মধ্যে এর মধ্যে 5 জন শিশু নিখোঁজ হয় এবং একইভাবে মাথাবিহীন দেহ উদ্ধার করা হয়। পুরো এলাকাটা জুড়ে একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়ে যায় যখন সবার মধ্যে থেকে জানাজানি হয়ে যায়। প্রত্যেকটি বাবা মা তার ছোট ছোট সন্তানদেরকে সাথে সাথে রাখা শুরু করে। কেউ কেউ তো কাজের সময় বাচ্চাদেরকে কোমরে বেঁধে নিজের কোমরে রশি বেঁধে কাজ করত। আজমত তার মেয়েকে নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ে। সেই সময়গুলোতে আজমত তার মেয়েকে কারো সাথে মিশতে দিত না, তবে জয়নাল চাচার সাথে ঠিকই আজমতের মেয়ে খেলা করত। অনেকেই সেখান থেকে যার যার বাচ্চার কথা ভেবে কাজ ছেড়ে চলে যায়। বিভিন্ন জায়গা থেকে নতুন নতুন লোক আসে এবং তারা চা বাগানে কাজ করা শুরু করে দেয়। সেই নতুন লোকদের মধ্যে একজন ছিল আব্দুল মোতালেব। সে কয়েকদিন আজমতদের পাশের চা বাগানে কাজ করে একটা সময় আজমতদের বাগানে কাজ নেয়। প্রথম দিকে সেই লোকটার চালচলনে সবার একটু সন্দেহ জাগে, কারণ সেই লোকটা সবার সাথে তেমন ভালো মতো কথা বললেও জয়নাল চাচাকে সে এড়িয়ে চলত। সবাই ভাবে হয়তো ব্যক্তিগতভাবে লোকটার নিজের কোনো সমস্যা আছে, তাই হয়তো সে এমন করছে। যেহেতু জয়নাল চাচা সবার খুব পছন্দের লোক ছিল, সেহেতু সবাই সেই মোতালেব নামক লোকটাকে এড়িয়ে চলতে শুরু করে দেয়। মোতালেব ব্যাপারটা বুঝতে পেরে কিছু বলে না, সে নিজের কাজ নিজেই করতে থাকে। হঠাৎ একদিন আজমতের মেয়েকে খুঁজে পাওয়া যায় না। কান্নার ঢল পড়ে যায় চারিদিকে, সবাই খুঁজতে থাকে। তবে সবাই একটা জিনিস মিস করে যায়, সেই প্রথম থেকে যা জানতে পারে মোতালেবের কথা থেকে। সবাই যখন কিছুক্ষণ খুঁজে আজমতের মেয়েকে খুঁজে পায় না, তখন সবাই একত্রে বসে আলোচনা করতে থাকে যে এইভাবে আর কত বাচ্চা হিংস্র প্রাণীর জন্য হারাতে হবে। ঠিক এমন সময় মোতালেব জিজ্ঞেস করে বসে, আচ্ছা এই গ্রামে আজ পর্যন্ত কতজন বাচ্চা হারিয়েছে? এর মধ্যে একজন দাঁড়িয়ে বলে, এই 8 থেকে 9 জন হবে। কি আর হবে এসব বলে, এখন আজ যে হারিয়েছে তাকেও তো আর খুঁজে পাওয়া যাবে না। তখন মোতালেব বলেন, আচ্ছা বাচ্চা মেয়েরা যখন হারিয়ে যেত তখন আপনাদের জয়নাল চাচা কোথায় থাকতো? আবার সেই লোক বলে, জয়নাল চাচা? সে আর কই থাকবে, আমাদের সাথে থাকতো। মোতালেব, এখন চাচা কোথায়? সেই লোকটা তখন বলে যে হবে আশেপাশে কোথাও মরিয়মকে খুঁজছে। মোতালেব, আপনারা ভুল করছেন। খেয়াল করে দেখুন, যতবার এই গ্রামে মেয়ে শিশু হারিয়েছে ততবার কি সেই মুহূর্তে জয়নাল চাচাকে কেউ দেখেছেন? সবাই একে অপরকে জিজ্ঞাসা করে, কিরে তুই দেখছস না, তুই দেখছস না? আমি তো ওইদিকে ছিলাম, তুই দেখতো দেখছস? কিন্তু একে একে সবাই বলে কেউ দেখে নাই। মোতালেব বলে, আপনাদের এই জয়নাল চাচা কোনো মানুষ না, একটা মানুষরূপী শয়তান বলতে পারেন। সে আসলে এখানে লোক না, সে এসছে বরগুনা থেকে। কালো জাদু করে মানুষের ক্ষতি করার দায়ে তাকে এলাকা থেকে বিতাড়িত করা হয়েছে। আমি নিশ্চিত এই লোকই বাচ্চাদের দিয়ে খুব খারাপ কিছু করার চেষ্টা করছে। আচ্ছা আপনারা কেউ বলতে পারেন সেই জয়নালের বাসা কোথায়? তখন উপস্থিত থাকা কেউই জানত না জয়নাল চাচার বাড়িটি আসলে কোথায়। একজন বলে ওঠে, বাড়িটি কোথায় সেটা তো বলতে পারবো না, তবে এইটা জানি যে ওই পাহাড়ের পেছনে নাকি সে থাকে, কিন্তু সঠিক বলতে পারে না যে এক্স্যাক্ট লোকেশনটা কোথায়। সবাই কি করবে তখন আসলে খুব চিন্তিত হয়ে পড়ে, বুঝতে পারছিল না। তখন মোতালেব বলে, আপনারা তাড়াহুড়া না করে শান্ত থাকুন, তাকে আমাদের হাতে নাতে ধরতে হবে। এর কয়েক ঘন্টা পর সেখানে জয়নাল চাচা এসে হাজির হলে মোতালেবের কথা মতো সবাই তাকে আটকে ফেলে। প্রথমে জয়নাল চাচা কিছু স্বীকার না করলেও পরে সে আস্তে আস্তে সব খুলে বলে। তার নাম জয়নাল নয়, তার নাম রিপন সূত্রধর। পেশায় সে একজন তান্ত্রিক। সে আমৃত্যতা লাভ করার জন্য 21টি কম বয়সী মেয়ে শিশুকে গলা কেটে বলি দেওয়ার জন্য এই মেয়েগুলোকে নিয়ে যেত। এই কথা শুনে আজমত তেরে আসে সেই রিপন সূত্রধর ওরফে জয়নালকে মারার জন্য।
সবাই তখন তাকে থামিয়ে দেয় এবং থামিয়ে আজমতের মেয়ের কথা জিজ্ঞেস করে, কারণ আসলে মেয়েটাকে উদ্ধার করাটাই তো মেইন টার্গেট। তখন রিপন বলে আজমতের মেয়ে এখনো বেঁচে আছে, কারণ তার বলি দেওয়ার সময় হলো মধ্যরাতে। আজ রাতেই সে মরিয়মকে বলিয়ে দিবে। এই বলে হাসতে থাকে আর বলে, তোরা আবার কিছু করতে পারবি না, আমি অমর হয়ে যাব, আমার মৃত্যু নেই। এরপর অনেকক্ষণ পাগলের মতো হাসতে থাকে। একটা সময় সবার প্রেসারের মুখে রিপন বাধ্য হয়ে মরিয়মকে ছেড়ে দেয়। মোতালেবও কয়েকজন মিলে রিপনকে নিয়ে তার বাড়ি গেলে সবাই আতঙ্কে পড়ে যায়। কয়েকজন ওই মুহূর্তে বমি করে দেয়। অনেক পুরনো পরিত্যক্ত বাড়িতে সে থাকত, যেখানে কেউ থাকতো না। বাড়িটার নিচ থেকেই এক ভয়ঙ্কর বাড়ি হিসেবে সেখানে সবার কাছে পরিচিত ছিল। সেই বাড়িতেই রিপন ওরফে জয়নাল তার তন্ত্রবিদ্যার কাজ করে প্রতিদিন। ঘরটিতে বেশ কিছু কঙ্কাল, পাশের রুমে ছিল নতুন কর্তন করা মাথা। ভয়ে কয়েকজন দৌড়ে পালানো শুরু করে দেয় সেইখান থেকে। মোতালেব কয়েকজনকে নিয়ে রিপনের সেই ঘরের সবকিছু ভেঙে ফেলে, তবে আল্লাহর রহমতে সেখান থেকে মরিয়মকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। আজমত তার স্ত্রী নিজেদের মেয়েকে পেয়ে প্রচণ্ড খুশি হয়ে যায়, তাদের আর কোনো কিছুর দরকার নেই। সে সময় রিপন ওরফে জয়নাল চাচাকে সবাই মারধর করতে করতে একটা সময় অজ্ঞান অবস্থায় নিয়ে দূরে ফেলে দিয়ে আসে। পরের দিন এলাকার সবাই আবারও গিয়ে সেই রিপন তান্ত্রিকের ঘরবাড়ি ভেঙে দিয়ে আসে। মানুষের মনের যে রাগ, মানুষের সবকিছু জমেছিল, সেগুলো একসাথে লাভার মতো উপরে ওঠে। এরপর সব ঠিক হয়ে গেলে সবাই খুব ভালোভাবে নর্মাল লাইফ লিড করতে শুরু করে। দিন দিন অসুস্থ হয়ে পড়ে মোতালেব। এই যেন এক অস্বাভাবিক অসুস্থতা। এই অসুস্থতার কোনো ব্যাখ্যা নেই। মাঝরাতে মোতালেব শুরু করে বাজে স্বপ্ন দেখা। ঘুম থেকে উঠে প্রায় প্রতি রাতেই সে নিজের রুমে একটা পচা গন্ধ পেত। এই গন্ধে তিনি বমি করা শুরু করত এবং সেই বমির সাথে সাথে প্রায় তার মুখ দিয়ে রক্ত আসত। প্রথম কয়েকদিন মোতালেব ব্যাপারটা আসলে খেয়াল না করলেও ধীরে ধীরে সে লক্ষ্য করতে পারে মাঝরাতে সে ঘুম থেকে উঠে যে বাজে গন্ধটা পেত সেটা তার রুমে পেত এবং অন্য কিছুর পেত না, অন্য কোথাও থেকে আসছে না। সে অনেকবারই চেষ্টা করেছে বিভিন্ন জায়গাতে গন্ধ শুকে, যেটা আসলে এই জায়গা থেকে আসছে নাকি পাশের থেকে আসছে কিনা, কিন্তু এরকম অবস্থায় তিনি শুধু নিজের রুমের গন্ধ পেত। এই গন্ধে সে রিপন তান্ত্রিকের সেই পাহাড়ের পেছনের বাড়ির গন্ধ পাচ্ছিল। মোতালেব আতঙ্কিত হয়ে পড়ে। সে বুঝতে পারে যে সে তার নিজের বিপদ নিজের জীবনে সে বিপদ টেনে নিয়ে এসছে বা জীবনে সে বিপদে পড়তে যাচ্ছে। পরদিন সকালে ঘুম থেকে উঠে মোতালেব কোনো দেরি না করে এলাকার এক হুজুরের কাছে যায়। সবাই সেই হুজুরকে ভালোই মান্য করত। সেখানের খুবই গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে সেই হুজুর ছিল। যেহেতু সেই হুজুর সিলেটের একজন সুপরিচিত, তাই হুজুরের নাম আমরা এখানে বলছি না। সেই হুজুর সবকিছু শুনে মোতালেবকে বলে, এখানে দুটো বিষয় হতে পারে। একটা মুদ্রা বিষয় হলো তুমি নিজে সেই রিপন তান্ত্রিকের খোঁজ সবাইকে দিয়েছ এবং সেই তান্ত্রিকের সকল কাজ পণ্ড করে দিয়েছ, তাই হয়তো সেই রিপন তান্ত্রিক এখন তোমার উপর প্রতিশোধ নিতে যাচ্ছে। আর অন্যটি হলো তুমি সেই তান্ত্রিকের ঘরের সকল জিনিসপত্র ভেঙেছ। সেখানে তান্ত্রিকের ব্যবহৃত যেই জিনিসগুলো দিয়ে সে জিনকে ডাকতো, সেই জিনগুলো তোমাকে দেখেছে এবং এটাও তারা জানে তোমার জন্য ওরা ওদের পাওনা ভোগটি পায়নি, তাই ওরা নিজ থেকে তোমাকে মারার চেষ্টা করছে। তবে আমি এখনো সঠিক বলতে পারছি না। তুমি আজকে যাও, কাল এসো, আমি সবকিছু জেনে রাখবো। আর হ্যাঁ, যাওয়ার সময় ওই বোতল থেকে পানি নিয়ে যেও এবং রাতে ঘুমানোর সময় পানিটা ছিটিয়ে নিজের শরীরে দিয়ে ঘুমাবে। তো হুজুরের কথা শুনে মোতালেব হুজুরের দেখানো জায়গা থেকে পানি নিয়ে নিজের বাসায় চলে যায়। আর হুজুর ঠিক যেভাবে বলে সে সেভাবেই রাতে নিজ শরীরে ছিটিয়ে ঘুমিয়ে পড়ে। এরপরে ওই দিন ওই রাতে মোতালেবের সাথে আর কিছু হয় না। মোতালেব তার এই সমস্যার কথা কাউকে বলতে পারছিল না। পরের দিন মোতালেব নিজের কাজ শেষ করে সেই হুজুরের কাছে চলে যায়। হুজুর জানায় সেই রিপন তান্ত্রিক এলাকাবাসীর প্রহারে মারা গেছে, কিন্তু এই সব করছে সেই তান্ত্রিকের পালিত শয়তানের পূজারী কিছু জিন। তার মানে
এখন যেসব জিনিসগুলো ঘটছে সেটা তার জিন দিয়ে ঘটা কিছু ঘটনা। তুমি রাতে এখানে এসো, আজ রাতে আমি সেই জিনগুলোকে ডাকবো। যদি কোনো সমাধান হয় তাহলে তো ভালো, না হলে যা ব্যবস্থা নেওয়ার আমি নিব। এই শুনে আজ রাতে তুমি একা আসবে না, কাউকে সাথে করে নিয়ে আসবে। তো মোতালেব হুজুরের কথায় সম্মতি জানিয়ে সেখান থেকে মোতালেব চলে যায়। তবে মোতালেব এক ভাবনায় পড়ে যায়, সে কাকে সাথে করে নিয়ে যাবে। কারণ সে নিজেও সেখানে আসছে অনেক দূর থেকে, তার সাথে তার পরিবারের কেউ আসে নাই। অনেক চিন্তা ভাবনা করে মোতালেব আজমতের বাড়ি যায় এবং সব বলে। আর এটাও জানায় যে আজ রাতে যদি আজমত মোতালেবের সাথে হুজুরের কাছে না যায় তাহলে তার জীবন সংকটাপন্ন। আজমত মোতালেবের কথা শুনে কোনো ভাবনা ছাড়াই রাজি হয়ে যায়, কারণ একমাত্র মোতালেবের জন্যই আজমতের মেয়ের সন্ধান পাওয়া গেছে। তাই আজমত মোতালেবের সাথেই যাবে। রাতে দুজন খাওয়া দাওয়া শেষ করে হুজুরের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিছু দূর হাঁটবার পর তারা দুজনেই সেই হুজুরের বাড়ি পৌঁছায়। গত 2 দিন মোতালেব এই হুজুরের বাড়িতে আসার সময় কোনো সমস্যা ছিল না, তবে রাতে যখন আজমতের সাথে মোতালেব আসে তখন সে খুব অসুস্থ বোধ করে। আসার পথে সে রক্ত বমি করে। হুজুরের বাড়িতে যাওয়ার পর তারা দেখে হুজুর সবকিছু তৈরি করে রেখেছেন। মোতালেব যাওয়ার পর তাকে অজু করিয়ে একটি নির্দিষ্ট স্থানে আসন পেতে বসতে বলে। এরপর আজমতকে বলেন পাশে বসে থাকতে। পরিস্থিতি খারাপ দেখলে সে যেন বোতলের মধ্যে থাকা জমজমের পানি মোতালেবের গায়ে ছিটিয়ে দেয়। এসব বলে হুজুর তার রিচুয়াল শুরু করে। একটা সময় সেই জিনটা মোতালেবের উপর ভর করলে মোতালেব অনেক খারাপ ভাষায় শুরুতেই গালাগালি করতে থাকে এবং সে করতে থাকে হুজুরকে। তো হুজুর খুবই শান্ত গলায় আস্তে আস্তে এই লোকটাকে রিপ্লাই দিতে থাকে এবং আস্তে আস্তে শান্ত গলায় বলে যে বিরক্ত কেন করছিস। ভেতর থেকে অনেকক্ষণ পর উত্তর আসে, ওকেই জিজ্ঞেস কর। হুজুর তখন বলে, এখন তুই ওর উপর ভর করে আছিস, তাই তুই বল ও তোর কি ক্ষতি করেছে। তখন সেখান থেকে উত্তর আসে, ও আমার ভোগ নষ্ট করেছে। ও যদি নিজ থেকে না বলতো তাহলে আমি আমার ভোগটা পেতাম। ওর জন্য এই মূর্খতান্ত্রিক মারা গেছে যাকে ব্যবহার করে আমি আমার ভোগ জোগাড় করছিলাম। তাই আমি এবার আমার ভোগ ওকে বানাবো। হুজুর বলে, এইসব কিছুই এর করতে পারবি না, ভালোই ভালো এখান থেকে চলে যেতে হবে, চলে যা, আর এই মুখ কোনোদিন হোস নে। জিন বলে, না, তোর কথাই তো হওয়ার কথা না। ওর প্রতিটা বমির সাথে যে রক্ত বের হয় সেটাই এখন আমার আহার, তাই ওকে আমি ছাড়ছি না। হুজুর জিনকে অনেকক্ষণ বোঝানোর চেষ্টা করলে সেখানে যখন দেখলো কোনো লাভ হচ্ছে না তখন সরাসরি সেই জিনটাকে বন্দি করা ছাড়া কোনো উপায় ছিল না এবং মোতালেবকে বলে এই এলাকা ছেড়ে চলে যেতে, সাথে কিছু বালি পরা দিয়ে দেওয়া হয়। এরপর মোতালেব সে এলাকা থেকে চলে যায়। আজমতের সাথে আর কোনোদিন দেখা হয় না মোতালেবের। আজমত জানেও না মোতালেব বেঁচে আছে কি মারা গেছে। তবে সেই এলাকায় এই জাতীয় আর কোনো সমস্যা কেউ পরবর্তীতে পরিলক্ষিত করেনি। আজমত চাচা এখনও সেই দিনগুলোর কথা মনে করে প্রায় সময় আতঙ্কিত হয়ে পড়ে। ঘটনাটি সরাসরি আজমত চাচা থেকে সংগৃহীত করা। যেভাবে লেখা আছে আমি সেভাবে পড়ছি। দিনটা ছিল 2019 সালের মার্চ মাস। সেদিন আমার শাশুড়ি ইন্তেকাল করেন। আমার স্ত্রী তার মায়ের বাড়িতেই ছিল তখন, যেহেতু তার মায়ের খুব শরীর খারাপ। আমি সেদিন মৃত্যু সংবাদ পেয়ে সকালেই বেরিয়ে পড়ি। আমার শ্বশুর বাড়ি অনেকটাই দূরে, তাই যেতে যেতে আমার সন্ধ্যা হয়ে গিয়েছিল। ঠিক হয় যে ঈশা নামাজের পর আমার শাশুড়িকে কবর দেওয়া হবে। বলে রাখি যে আমার শ্বশুরবাড়ির গ্রামে যদি কেউ মারা যায় সেদিন তাকে কবর দেওয়ার পর সেই রাত্রে গ্রামের কিছু পুরুষদের বা তার পরিবারের কয়েকজন পুরুষ সদস্যদের কবর পাহারা দিতে যেতে হতো। কারণ অনেক তান্ত্রিক বা যারা কালো জাদু করেন তারা রাত্রে এসে কবর খুঁড়ে শরীরের অংশ কেটে নিয়ে চলে যেত। এরকম ঘটনা তাদের গ্রামে অনেক ঘটেছে বলেই এই নিয়মটা চলে আসছে অনেক দিন থেকে। তারপর 8টার সময় কবর দিয়ে জানাজা নামাজ পড়ে আমি বাড়ি ফিরে আসি। বাড়ির সদস্যরা মিলে আমরা আলোচনা করি এবং ঠিক হয় যে আমি আর পাশের বাড়ির আসিফ ও সাকিব চাচা মিলে আমরা 3 জন আজকে কবর পাহারা দেব। সত্যি বলতে গেলে আমার একদমই ইচ্ছা ছিল না যাওয়ার, কিন্তু যেহেতু আমার স্ত্রী একাই, তার কোনো ভাই বোন ছিল না,
তাই আমাকে যেতে হলো বাধ্য হয়ে। 11টার সময় আমরা 3 জন রওনা হই কবরের দিকে। গোরস্থানটা ছিল গ্রামের এক প্রান্তে। মাঠের মধ্যে দিয়ে কিছুটা পথ গিয়ে একটা ছোট্ট জঙ্গলের পাশেই ছিল গোরস্থানটা। আমরা সাইকেল নিয়ে ওখানে যাই এবং আমরা সঙ্গে 3টি টর্চ, একটি ইমার্জেন্সি লাইট এবং 2টো মাদুর ও 3টি বালিশ নিয়ে যাই। গোরস্থানের পাশে একটি ছোট্ট লাইট পোস্ট ছিল, যেখান থেকে মৃদু আলো আসছিল। আমার গা ছমছম করে ওঠে। যেহেতু আমি আমার জীবনে প্রথমবার এরকম ভাবে রাত্রিবেলা গোরস্থানে এসে পাহারা দিচ্ছি, তাই আমার খুব ভয় করে। যেখানে আমার শাশুড়ির কবরটা ছিল তার কিছুটা পাশে একটি খুব বড় বট গাছ ছিল এবং তার পাশে আমরা মাদুরগুলো বিছিয়ে দিই। ঠিক হয় যে প্রথমে আসিফ চাচা 2 ঘন্টা, তারপর আমি 2 ঘন্টা এবং শেষে সাকিব চাচা 2 ঘন্টা পাহারা দেবেন এবং কড়া নজরদারি রাখবেন। সত্যি বলতে গেলে আমি কখনো এর আগে ভয় পাইনি, কিন্তু সেই সন্ধ্যায় আমি প্রচণ্ড ঘামছিলাম এবং আমার বুকটা ধিক ধিক করছিল খুব জোরে। আমি আর সাকিব চাচা শুয়ে বিশ্রাম নিই এবং আসিফ চাচা টর্চ জ্বালিয়ে আশেপাশে ঘোরাঘুরি করতে শুরু করেন। জানি না কতক্ষণ আমি ঘুমিয়েছি। হঠাৎ সাকিব চাচা আমাকে খুব জোরে ঠেলা দেন এবং বলেন যে 2 ঘন্টা পেরিয়ে গেছে, তোর আসিফ চাচা এখনো ফিরলো না কেন? সাকিব চাচা বলেন যে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপর তোর আসিফ চাচা আমাকে ঘুম থেকে ওঠায় এবং বলে যে আমি একটু বাথরুম থেকে আসি। বলে রাখি যে বাথরুমটা ছিল গোরস্থানের বাইরে অজুখানার পাশে। কিছুক্ষণ পর আমার হঠাৎ ঘুম ভেঙে যায়। দেখি যে তোর আসিফ চাচা এখনো আসেনি। অনেকক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু আসিফ আসছে না দেখে আমি ওকে খুঁজতে গেলাম, কিন্তু সেখানেও ও নেই। আশেপাশে সব জায়গা তন্ন তন্ন করে খুঁজে আমি ওকে পেলাম না। ওর সাইকেলটা দেখলাম আগের জায়গায় রাখা আছে। আমি ভয় পেয়ে তাই তোকে ঘুম থেকে ওঠাতে এলাম। সাকিব চাচার মুখ থেকে সব শুনে আমি আঁতকে উঠি এবং খুব ভয় পেয়ে যাই। আমরা 2 জন মিলে আবার যাই আসিফ চাচাকে খুঁজতে। হাঁটতে হাঁটতে আমরা গোরস্থানের একদম শেষ প্রান্তে পৌঁছে যাই। হঠাৎ একটু সামনে গিয়ে মনে হলো আমার পিছন দিয়ে খুব জোর গতিতে কিছু একটা সরে গেল। আমি শিউরে উঠি এবং ভয় কাঁপতে শুরু করি। সাকিব চাচা বলেন, ভয় করিস না, মনে মনে আয়াতুল কুরসি পড়, আল্লাহ তোকে হেফাজতে রাখবেন সবকিছুর থেকে। আমি অনবরত আয়াতুল কুরসি পড়তে থাকি। শেষমেশ আসিফ চাচাকে খুঁজে না পেয়ে আমরা আবার আগের স্থানে ফিরে আসি। এসে আমরা চমকে যাই, দেখি যে আসিফ চাচা মাদুরের উপর ঘুমোচ্ছেন। আমরা তৎক্ষণাৎ গিয়ে তাকে ঘুম থেকে ওঠাই এবং বলি যে তুমি কোথায় চলে গিয়েছিলে, এত খুঁজে তোমাকে আমরা পেলাম না। তিনি উত্তরে যা বলেন তা শুনে আমার শরীর পুরো ঠান্ডা হয়ে যায়। তিনি বলেন যে বাথরুম যাওয়ার সময় তিনি দেখেন কিছুটা দূরে একটা কবরের পাশে সাদা বোরখা পরে 2টো মহিলা মুখ দিয়ে কোরআনের সূরাগুলো উল্টোভাবে উচ্চারণ করছে ও হাতে ধরে থাকা বাটি থেকে কালো তরল জাতীয় কিছু কবরটার উপর ঢেলে দিচ্ছে। আমি দেখে ওখানে অজ্ঞান হয়ে যাই এবং এসে দেখি আমি এখানে শুয়ে আছি। আমরা ভয় আতঙ্কে আর দেরি না করে তখনই সেখান থেকে বেরিয়ে পড়ি, কিন্তু বেরোনোর সময় আমার সাথে একটা ঘটনা ঘটে যায়। ঠিক কবরস্থানের গেট দিয়ে বেরোবো তখন আমি পিছন ফিরে বটগাছটা লক্ষ্য করতেই দেখি যে গাছটার পিছন দিক থেকে মুখ আড়াল করে একটা লম্বা ছায়ামূর্তি সাদা বোরখা পরে, কিছুটা বোরখার অংশ হাওয়ায় ভাসছে। আমি সাকিব চাচাকে টেনে এনে তাকে দেখাতে যাই, কিন্তু তৎক্ষণাৎ সেটা ওখান থেকে উধাও হয়ে যায়। এরপর আমরা 3 জন বাড়ি ফিরে আসি। সকালে উঠেই মৌলানার কাছে যাই ব্যাপারটা জানার জন্য। মৌলানা বলেন যে হয়তো কোনো খারাপ জিন মানুষ সেজে তার কোনো কাজ সম্পূর্ণ করার জন্য সেই কবরে গিয়ে হাজির হয়েছিল সেই রাতে। তো এই ভয়ানক অভিজ্ঞতা আমি সারা জীবন ভুলবো না। উপরওয়ালার অনেক শুকরিয়া আদায় করি যে সে রাত্রে আমাদের কোনো ক্ষতি হয়নি। দারুণ ঘটনা, অসাধারণ একটি ঘটনা শুনলাম নাসিম, এবং অবশ্যই তুমি কিন্তু তোমার যে ঘটনার কালেকশন রয়েছে সেই ঘটনাগুলি পাঠাও, এবং ব্যাপারটি খুবই ক্রিপি ছিল, তাই জন্য আজকে সবার ফার্স্ট ঘটনাটি আমি এটি সিলেক্ট করেছি। আশা করছি তুমি এবং তোমার পরিবারের সকলে অনেক ভালো আছো। যেভাবে লেখা আছে আমি সেভাবে পড়ছি। হ্যালো, আমি রোহিত, বাঁশদ্রোণী মেট্রো স্টেশনের পাশে থাকি। ঘটনাটি শুনেছিলাম আমি আমার গার্লফ্রেন্ডের বার্থডেতে। তো হয়েছিল কি, দাদু আমাদের ঠিক যেভাবে বলেছিল আমি সেভাবে আপনাকে বলছি। দাদুর বয়স এখন 71 বছর। তখন খুব জোর হলে দাদুর 18-19 বছর বয়স হবে, এবং দাদুরা বীরভূম জেলায় থাকতো। দাদু এবং দাদুর বন্ধুরা মিলে একদিন ঠিক করলো তারা সিনেমা দেখতে যাবে। আর গ্রামের সিনেমা হল মানে বোঝই, তাও আবার আজ থেকে বহু বছর আগের কথা।
তো দাদুদের বাড়ি থেকে সিনেমা হল অনেকটাই দূরে। তো তোহাট বলে একটা জায়গা ছিল, সেখানে ছিল সেই সিনেমা হল। তো দাদুরা ঠিক করলো যে পাঠশালা থেকে ছুটি হওয়ার পর তারা 5 জন বন্ধুরা মিলে 6টা থেকে 8টার যে বিকেলের সিনেমা হয় সেই সিনেমাটা দেখতে যাবে। ঠিক যেমন কথা তেমন কাজ। পরের দিন তারা ঠিক পাঠশালায় পড়া শেষ করে 5 জন মিলে একটা পা ভ্যান করে হাটে চলে গেল। রাত 8টার সময় সিনেমা শেষ হওয়ার পর তারা বাইরে এসে দেখে যে কোনো গাড়ি নেই, কোনো ভ্যান নেই। মানে বুঝতেই পারছো যে গ্রামের রাত 8টা মানে কতটা। আর আজ থেকে প্রায় বহু বছর আগে, তা আবার বীরভূম জেলার মতন জায়গায়। তো দাদুরা ঠিক করলো বন্ধুরা মিলে গল্প করতে করতে 3 কিলোমিটার রাস্তা হেঁটে চলে আসবে। তো দাদুদের মধ্যে এক বন্ধু দাদুকে বলল যে রাস্তা দিয়ে না গিয়ে মাঠ ভেঙে গেলে কেমন হয়, তাহলে তো তাড়াতাড়ি বাড়ি পৌঁছানো যাবে। প্রথমে দাদুর 2 বন্ধু না করলেও 30 মিনিট হাঁটার পর সবাই মিলে এটাই ঠিক করলো যে এইবার মাঠ ভেঙে যাওয়া যাক। মাঠ ভেঙে যেতে যেতে দূর থেকে তাদের গ্রাম দেখা যায়। অন্ধকারে টিম টিম করছে কারোর ঘরের হ্যারিকেনের আলো, দূরে ঝিঝি ডাকছে, আর শুধুমাত্র 5 বন্ধুর আওয়াজ। তো সেই গ্রামে একটা নিয়ম ছিল। সেই নিয়ম হলো যে রাত্রিবেলা যদি বাড়িতে কেউ মারা যেত তাহলে তাকে দাহ করতে শ্মশানে নিয়ে যাওয়া হতো না, এবং সেই লাশ সারা রাত বাড়িতে রাখা হতো না। মাঠের মধ্যে মরা গাছ ছিল, সেই মরা গাছের মধ্যে সেই লাশগুলোকে সারা রাত ঝুলিয়ে রাখা হতো। পরের দিন সকাল হলে ফ্যামিলি মেম্বাররা এসে সেই লাশ নামিয়ে দাহ করতে নিয়ে যেত। তো দাদুরা এরকম মাঠের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখে যে মরা গাছের মধ্যে প্রত্যেকটা ডালে একটা করে লাশ ঝুলছে। দাদুরা দেখে অবাক যে এতগুলো লাশ একসাথে, গ্রামে এত লোক মারা গেছে নাকি, কি হয়েছে? এটা দেখতে দেখতে তাদের বন্ধুদের মধ্যে একজন ঠিক করলো যেগুলো সত্যি কি লাশ নাকি অন্য কিছু। বলে ঠিক করলো যে চল আরো কাছে গিয়ে দেখে আসি। এবং সবাই মিলে তখন সেই গাছটার দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো যে ওগুলো সত্যি লাশ নাকি অন্য কিছু দেখার জন্য। যখন গাছটার সামনে ওরা গেছে এমন সময় একটা বিশাল আওয়াজ করে গাছটা ভেঙে পড়তে লাগলো তাদের গায়ের উপর। তো দাদুরা যেমন তেমন করে 5 জন মিলে পালিয়ে আসার চেষ্টা করলো, কিন্তু শেষমেশ তাদের 5 জনের উপরই গাছটা পড়লো, কিন্তু সেই রকম ভাবে কারোর কোনো ক্ষতি হলো না। একটু ছিলে গেল পিঠ, হাত, এই সমস্ত নর্মাল একটা চোট। তো যাই হোক, সবাই মিলে তখন বলতে লাগলো হায় রে, গ্রামের একটাই গাছ ছিল যেখানে মরা ঝুলিয়ে রাখা হতো, সেই গাছটা পড়ে গেল, এবার কেউ মারা গেলে কোথায় ঝুলিয়ে রাখবে? এই বিষয়ে আলোচনা করতে করতে সবাই ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে বাড়ির দিকে চলে এলো, এবং বাড়িতে এসে কেউ কারোর বাড়ির লোকদের কিছু জানালো না, চুপচাপ শুয়ে পড়লো। পরের দিন সেই 4 জন দাদুর বাড়িতে এলো এবং দাদুকে জিজ্ঞাসা করলো যে কিরে তুই ঠিক আছিস তো? তো তখন দাদু বললো যে হ্যাঁ আমি তো ঠিক আছি, তোরা সবাই ঠিক আছিস তো? বন্ধুদের সঙ্গে কথা বলতে বলতে সবাই মিলে ঠিক করলো যে আজকে ওরা দিনের বেলায় গাছটার কাছে যাবে এবং দেখবে যে কাল অতগুলো যে মরা ঝুলছিল ওই মরাগুলোকে কি ওখানে আবার দাঁড় করানো হয়েছে, বা ওখানে কি হচ্ছে, গাছটা যে ভেঙে পড়ে গেল নিশ্চয়ই ওখানে এখন বহু মানুষ জড়ো হয়ে যাবে। তো দাদুরা যখন মাঠের সামনে যায় এবং মাঠের সামনে গিয়ে দেখে যে গাছটা ইনট্যাক্ট ওখানে দাঁড়ানো রয়েছে, গাছটার কিচ্ছু হয়নি। গতকাল রাত্রিবেলা যে গাছটা পড়ে গেল মর্মর শব্দ করে ওদের গায়ে, ওদের যে হাত পা ছিলে গেল, সেই চোটগুলো সারা শরীরে রয়েছে, কিন্তু গাছটা স্টিল ওখানে দাঁড়িয়ে আছে এবং গাছে কোনো মরা ঝুলে নেই এই সময়। দাদুর এই ঘটনা দেখে সবাই খুব ভয় পেয়ে যায়, এবং যেখানে দাদুর বন্ধুরা সারা রাত গ্রামের মধ্যে ঘুরে বেড়াতো সেই বন্ধুরা পর্যন্ত ভয় পেয়ে যায়, এবং এক একজন বন্ধুরা এতটাই জ্বর আসে যে তাদেরকে ওঝার কাছে নিয়ে যেতে হয় ঝাড়ফুঁক করার জন্য। তো এই ছিল আমাদের সেই ঘটনা, সেই মরা গাছের ঘটনা। আমি পুরোটা ভালো করে বলতে পারলাম না, হয়তো আমি নিজেই বুঝতে পারছি, কিন্তু আমরা যখন শুনেছি তখন আমরা খুব ভয় পেয়েছিলাম। তো ঘটনাটি সাজিয়ে লিখতে পারলাম না, হয়তো তুমি তোমার মতন একটু করে সাজিয়ে নিও। তো এই ছিল রোহিতের পাঠানো ঘটনা। আসলে ঘটনাটি যদি খুব সিম্পলিফাই করে বলা যায় তাহলে সেটি হলো যে অনেকগুলি বাচ্চা ছেলে মিলে যারা কিনা দূরে ঘুরতে গেছিলো এবং সেখান থেকে ফেরার পথে সেখানে একটা মরা গাছ ছিল যে গাছের মধ্যে মরা ঝুলিয়ে রাখতো, এবং সেখানে গিয়ে তারা দেখছে যে গাছের মধ্যে প্রচুর মরা ঝুলছে,
আর সামনে যাওয়ার পরই গাছটা মরমর করে ওদের গায়ে ভেঙে পড়ছে, ওরা পালিয়ে যাচ্ছে। পরের দিন এসে দেখছে গাছটা ইনট্যাক্ট রয়েছে, কিন্তু সেখানে কোনো মরা নেই, অথচ গায়ের যে চোটগুলো ছিল সেগুলো সব রয়েছে। বড় অদ্ভুত একটি ঘটনা। এই ধরনের ঘটনা যদি জীবনে ঘটে, তারপর সব কিছু অবিশ্বাস্য বলে মনে হয়। যা চোখের সামনে দেখছি, যা অনুভব করছি, শরীরে যা চিহ্ন আছে, যা গতকাল রাত্রিবেলা এক্সপিরিয়েন্স করলাম, আজকে সকালবেলা উঠে মনে হচ্ছে যে হয়তো সব স্বপ্ন ছিল, কিন্তু শরীরের যে ফিজিক্যাল যে আঘাতগুলো, সেই আঘাতগুলো রয়ে গেছে। এরকম আমাদের জীবনে বহু সময় হয়, কখনো কখনো অনেক স্বপ্নকে সত্যি বলে মনে হয়, কিন্তু ঘুম থেকে উঠে আমরা দেখি যে হায় রে, আমি তো একটা স্বপ্নের জগতে ছিলাম। আর ওই স্বপ্নের জগৎটা যদি সত্যি হতো, কখনো মনে হয় যে কতই না ভালো হতো। আবার সেই স্বপ্নের জগৎটা যদি সত্যি হতো, অনেক সময় এটাও মনে হয় যে ভাগ্যিস ওই স্বপ্নের জগৎটা সত্যি নয়, ওই স্বপ্নের জগৎটা অনেকটাই প্যাথেটিক এবং সেই লাইফটা আমি লিড করতে চাই না। তো যাই হোক, আপনাদের কি এরকম কোনো স্বপ্ন আছে? যদিও এই ঘটনাটি স্বপ্ন নিয়েছিল না, তাও আমি কেন জানি না এই ঘটনাটির সাথে স্বপ্নের একটা দারুণ রিলেশন বিল্ড করতে সক্ষম হলাম। তাই জন্য আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আপনাদের কি মনে হয়? আপনারা অবশ্যই কমেন্ট করে জানান।